নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাবো সেটি দুলেন্দ্র ভৌমিকের লেখা একটি খুব মজার, মন ভালো করা এবং অবশ্যই রোমহর্ষক গল্প, বড় বাড়ির কৃষ্ণপক্ষ। এই গল্পে আপনারা সব কিছুই পাবেন, যেমন আছে মজা, তেমনই আছে একটা রোমহর্ষক ব্যাপার। আমি আশা করি প্রত্যেকবারের মতোই আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগবে। আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ, দুলেন্দ্র ভৌমিকের লেখা একটি খুব মজার, মন ভালো করা গল্প, বড় বাড়ির কৃষ্ণপক্ষ। মোষপোতা গ্রামের কথা বলতে হলে সেই গ্রামের বিশেষ দ্রষ্টব্য বড় বাড়ির কথা বলতে হয়। এখন শহরে এবং গ্রামে দেদার বড় বড় বাড়ি তৈরি হয়েছে। সে তুলনায় মোষপোতা গ্রামের বড় বাড়ি খুব যে একটা বড় তা নয়। ঢাউস দোতলা বাড়িটার উপর নিচ মিলে 20খানা ঘর। একসময় যারা এই বাড়িতে থাকতেন তারা সবাই পরস্পরের আত্মীয় বা জ্ঞাতি সম্পর্কে ঘনিষ্ঠ। ব্রজনাথ চৌধুরী এই গ্রামের জমিদার ছিলেন না বটে, কিন্তু বিষয় সম্পত্তি জমি জমায় তিনিও কিছু কম যেতেন না। হাতিমারার দিকে তার বিস্তর জমি ধানকল, আর কলকাতার কাছাকাছি পানিহাটিতে ছিল কাঁচকল। পয়সার কিছু কমতি ছিল না। গ্রামের জমিদার বলরাম মুখুজ্জে নিজেও ব্রজনাথকে সমীহ করে চলতেন। এইসব বৃত্তান্ত অনেক দিন আগের। এখনকার অবস্থা অন্যরকম। ব্রজনাথ চৌধুরী আর বলরাম মুখুজ্জে অনেক দিন আগেই মারা গিয়েছেন। বড় বাড়ির সব আত্মীয় আর একসঙ্গে বড় বাড়িতে থাকেন না। কেউ কেউ স্থায়ীভাবে চলে গিয়েছেন দিল্লি, কেউ মুম্বাই, আর দু একজন পাড়ি দিয়েছেন বিদেশে। তাদের ঘরগুলো তাঁরা ফাঁকা রাখেননি, ভাড়াটে বসিয়ে গিয়েছেন। এখন এই বাড়িটার এমন অবস্থা যে কেউই কারো খোঁজ রাখেন না। এই বাড়িতে সম্প্রতি নতুন ভাড়াটে এসেছেন, মোটে 4 জন লোক। 4 জন না বলে 3.5 জন বলাই ভালো। স্বামী স্ত্রী, বৃদ্ধ বাবা আর 10 বছরের একজন নাতি। এই বড় বাড়ির পুরনো লোক বলতে এখনও যিনি বেঁচে বর্তে আছেন তিনি হলেন আদিনাথ চৌধুরী, সম্পর্কে ব্রজনাথের নাতি। নতুন ভাড়াটে এলেই তিনি পুরনো দিনের নানা গল্প করেন। কোনোটা তাঁর শোনা, কোনোটা তাঁর দেখা। কিন্তু গল্প বলার সময় সে কথা তাঁর মনে থাকে না। তখন সবই যেন প্রত্যক্ষদর্শীর মতো করে বলেন। নতুন ভাড়াটের মধ্যে যিনি বৃদ্ধ ভদ্রলোক তিনি বললেন, জানেন, চাকরি জীবনে পোস্টমাস্টার মশাই ছিলুম। বদলির চাকরি তো, তাই অনেক জায়গায় ঘুরেছি। কত বিচিত্র বিচিত্র সব গ্রামের নাম, বাছুরডোবা পর্যন্ত জানি। এ যে দেখছি মোষপোতা, নামের ব্যাখ্যাটা কি? আদিনাথবাবু বৃদ্ধের মুখের দিকে তাকিয়ে থেকে বললেন, পৃথিবীতে সব ঘটনার ব্যাখ্যা হয় না, ভগবানও করতে পারবেন না। আপনার নাম তো নবীন হালদার। এখন তো আপনার ঘাটে যাওয়ার সময়। এখনো নবীন হয়ে আছেন? নবীন হালদার মনে মনে কুপিত হলেন। বিরক্ত গলায় বললেন, পিতৃদত্ত নাম কি সময়ের সঙ্গে সঙ্গে বদলানো যায়? আমার এক ভাইরার নাম কিশলয় চক্রবর্তী। 80 বছরে ও দিব্যি চলে ফিরে বেড়াচ্ছে। বয়স হয়ে গিয়েছে বলে কি কিশলয় নাম পাল্টে মহিরুহ নাম রাখবে? আদিনাথবাবু উত্তেজিত হলেন না, শান্তভাবেই বললেন, মায়ের পেটের ভাইদের নাম মিলিয়ে ম্যাচ করে রাখার রেওয়াজ আছে। ভাইরাদের ব্যাপারটা নতুন শুনলুম। একজন কিশলয় আর একজন নবীন, চমৎকার বলতে হবে। নবীন হালদার একবার খরদৃষ্টিতে তাকিয়ে চোখ নামিয়ে নিলেন। আদিনাথবাবু বলতে লাগলেন, ওই যে পূব দিকে চওড়া রাস্তা দেখছেন, ওর একটা দিক গিয়েছে যশোহর রোডের দিকে, আর অন্যটা ঘুরে ফিরে কলকাতায়। 1-150 বছর আগে কি এই রকম ছিল? দুপাশে ধান ক্ষেত, জঙ্গল, আর তারই মাঝখান দিয়ে বয়ে গিয়েছে নদী। ওই নদীতে নৌকো চলত। পাট, গুড় আর মাটির বাসনপত্র নিয়ে সেই নৌকো যেত পণ্যহাটির বাজারে বা হাটে।
যেমন আজকে কলকাতার ক্রিক রোকে দেখে কি বোঝা যায় ওটা মস্ত বড় একটা খাল ছিল? গঙ্গা থেকে বেরিয়ে পূবে অনেক দূর, সেই ইছামতি নাকি সোঁদরবন পর্যন্ত যেত। একবার ঝড়ে একখানা নৌকো উল্টে পড়েছিল ওই খালে। ঠিক তেমনি আমাদের গাঁয়ের পাশ দিয়েও একখানা খাল গিয়েছে। ওই খালের পাড়ে ছিল মোষের খাটাল, অনেক মোষ। একবার যে কি হলো কে জানে। মোষের মড়ক লাগলো, দিনে 2টো করে মোষ মরতে লাগলো। তখন তো এদিকে কোনো পশু চিকিৎসক ছিল না। 2 ক্রোশ দূরে হাকিম পাড়া, যদিও একটা হাকিমও সে পাড়ায় থাকে না, তবু নামটা ওই রকমই রয়ে গিয়েছে, হয়তো অতীতে ছিল। ওখানে একজন ডাক্তার ছিলেন, তাকে সবাই বলতো ঘোড়ার ডাক্তার। পরনে হাফ প্যান্ট, গায়ে হাফ শার্ট, গলায় স্টেথোস্কোপ ঝোলানো, নাকের নিচে কুকুরের লেজের মতো মোটা গোঁফ এবং মাথায় হ্যাট, ঠিক যেন ওভারসিয়ারের মতো। তিনি ঘোড়ায় চড়ে রোগী দেখতে আসতেন। অবশেষে তাকে খবর দেওয়া হলো। মোষের রোগ সারাতে হবে শুনে সেই ডাক্তারবাবু তো রেগেই আগুন। তিনি বললেন, আমি ঘোড়ায় চড়ে যাতায়াত করি বলে কি আমি জন্তু জানোয়ারের ডাক্তার? যিনি মোটর গাড়িতে চড়েন তিনি কি মোটর মেকানিক? ডাক্তারবাবু এতই উত্তেজিত হয়েছিলেন যে যাঁরা মোষের রোগ সারাবার প্রস্তাব নিয়ে গিয়েছিলেন তাদের দিয়ে নিজের ঘোড়ার জন্য ঘাস কাটিয়ে তবেই ছেড়েছিলেন। হ্যাঁ, সেই মোষের মড়কের সময় অনেক মোষকে এই গ্রামেই পোঁতা হয়েছিল বলেই সেই থেকে জায়গাটার নাম মোষপোতা। এতক্ষণ একমনে গল্পটা শুনছিলেন নবীনবাবুর পরিবার। এবার নবীনবাবুর ছেলে কৃষ্ণপদ জিজ্ঞেস করলেন, মোষগুলো কোথায় পোঁতা হয়েছিল? আদিনাথবাবু পকেট থেকে ছোট্ট একটা কৌটো বের করে মুখে 1 টুকরো হরিতকি ফেলে দিয়ে বললেন, অত মোষ তো এক জায়গায় সমাধি দেওয়া যায় না, তাই ছড়িয়ে ছিটিয়ে দিতে হয়েছে। আমাদের এই বাড়ির নিচেই পেল্লাই আকারের 4টে মোষকে পোঁতা হয়েছে। কৃষ্ণপদর বউ আঁতকে উঠে বলল, হ্যাঁ, এই বাড়ির নিচে মোষ পোঁতা আছে? আদিনাথবাবু মিষ্টি হেসে বললেন, ছিল। আজ কি আর তার কোনো অস্তিত্ব আছে? আসলে এই জায়গাটা ছিল এই গ্রামের ভাগার। কৃষ্ণপদ এবং তার বাবা দুজনেই বলে উঠলেন, ভাগার? আদিনাথবাবু বললেন, এতে চমকাবার কি আছে? যখন বড় রাস্তা করার প্ল্যান চলছিল তখনই ভাগারটা এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা হলো। আমার ঠাকুরদা মৌকা বুঝে একেবারে জলের দামে ভাগাড়ের জমিটা কিনে নিলেন। হ্যাঁ, কেউ তো ওই জমি কিনতে চাইছিল না, ব্যাস তারপর থেকে চলছে। কৃষ্ণপদর বউ বলল, অত মোষ না পুঁতে পুড়িয়ে দিলেই তো হতো। আদিনাথ বললেন, তা হয়তো হতো, কিন্তু মানুষের মতো মোষের তো কোনো জাতপাত নেই। সে হিন্দু কিনা সেটাই তো বোঝা যায় না। পশু সমাধিস্থ করা নিয়ম, তাই করে দেওয়া হলো। নবীনবাবু সহ তার পরিবারের সবাই একটু চুপ করে রইলেন। আদিনাথবাবু যখন উঠতে যাচ্ছেন তখন কৃষ্ণপদ বলল, এই বাড়ির বাসিন্দা এবং অন্য 2-4 জন ভাড়াটিয়া যাঁরা আছেন তাঁরা কেমন লোক? আদিনাথবাবু উত্তর দিলেন, লোক সবাই ভালো, তবুও সাবধানে থাকবেন, কারণ সাবধানের মার নেই। অতীতকালের বড় লোক শরিকদের বাড়ি, পুলিশও এদের সমীহ করত। যে ঘর দুটিতে আপনারা ভাড়া এলেন এই ঘরেই 2-2টো গুপ্ত হত্যা হয়েছে। হ্যাঁ, ঘরের মধ্যেই কোথাও পুঁতে রাখা হয়েছিল। তবে ওরা কোনো ভাড়াটিয়াকে উৎপাত করেছে তেমন রেকর্ড নেই। তাছাড়া সবাই যে যার নিজের কাজ নিয়ে আছে। কৃষ্ণপদর বউয়ের নাম রেনু। রেনু একটা বড় ঢোক গিলে বলল,
পাড়াটা কেমন? আদিনাথবাবু উত্তর দিলেন, এই পাড়াটা তো দেশের বাইরে নয়, অন্যত্র যা হয় বা হয়ে থাকে এখানেও তাই হয় এবং হয়ে থাকে। দেদার মশার উৎপাত আছে, লোডশেডিং আছে, আর ওটি থাকলে পাম্প চলবে না, ফলে মাঝে মাঝে জলের কষ্ট আছে। পাড়ায় ছিঁচকে চোর আছে, পেশাদার ডাকাত আছে, গ্রামরক্ষী বাহিনী আছে, চাঁদার জুলুম আছে। একখানা উন্নত গ্রামে যা যা থাকা দরকার তা সবই আছে। তবে চিন্তা করবেন না, আস্তে আস্তে সবই সয়ে যাবে। হ্যাঁ। আদিনাথবাবু চলে যাওয়ার পর নবীন হালদার তাঁর ছেলের দিকে তাকিয়ে বললেন, এসব কি শুনছি রে কেষ্ট? হ্যাঁ? কৃষ্ণপদ বলল, সব জায়গাতেই একই রকম। এত বড় বাড়িতে এত লোক একসঙ্গে আছি, আশা করি তেমন কিছু হবে না। রেনু আঁচল দিয়ে থুতনির উপর থেকে ঘামটা মুছে নিয়ে বলল, কিন্তু এই বাড়ির নিচে মোষ আর মানুষ দুই পোঁতা আছে। মানুষ দুটো আবার এই ঘরে, তাছাড়া জায়গাটা ছিল ভাগার। আমার কিন্তু বাপু খুব ভয় করছে। কৃষ্ণপদর ছেলের নাম শুভ। শুভ বাবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, বাবা, মানুষের মতো মোষও কি ভূত হয়? কৃষ্ণপদ জবাব দেওয়ার আগে তার বাবা নবীন বললেন, হয়ে থাকলেও এতদিন পর্যন্ত কি আছে? ভূতেদেরও তো আয়ু বলে একটা ব্যাপার আছে। তা না থাকলে রাজ্যটা তো ভুতুরে হয়ে যেত। কৃষ্ণপদ মনে মনে বাবার উপর একটু অসন্তুষ্ট হলেও মুখে বলল, বাবা, তুমি কি ভূতেদের আয়ু রেখা দেখেছ নাকি কোষ্ঠী বিচার করেছ? কাগজে পড়নি? ইংল্যান্ডে গিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেট খেলোয়াড়রা চেস্টার লে স্ট্রিটের লুমসে ক্যাসল হোটেলে ভূত দেখেছেন। 14 শতকে এই দুর্গের মহিলা মালিক লিলি লুমলেকে দুজন যাজক দুর্গের কুয়োর মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে হত্যা করে। অতদিন আগের ভূত যদি এখনো লুমলে ক্যাসলে ঘুরে বেড়ায়, তবে এই বাড়ির মধ্যে ভূত ঘুরে বেড়ানো কিছুমাত্র অসম্ভব নয়। শুভ এইসব কথায় একটু একটু ভয় পেলেও ভূত দেখতে তার বেজায় আগ্রহ। চিড়িয়াখানায় যেমন বহু জন্তু জানোয়ার থাকে আর মানুষরা টিকিট কেটে গিয়ে তাদের দেখে আসে, শহরে যদি তেমনই একটা ভূতখানা থাকতো তবে টিকিট কেটে বাবার সঙ্গে গিয়ে সেও অনেক রকম ভূত দেখে আসতে পারত। কৃষ্ণপদ বলল, রেনু, আজ যতটা পারো গোছগাছ করে নাও, বাকিটা কাল হবে। বাড়ি বদলানো আর নতুন জায়গায় এসে গোছগাছ করে বসা সে এক বিশাল হ্যাপা। কৃষ্ণপদর মুখের কথা শেষ হতে না হতেই ঘরে এলো বেঁটে মতো একটা ছোকরা। এসেই বলল, পেন নাম আদিনাথবাবু পাঠালেন, আর তিনি বললেন। রেনু জিজ্ঞেস করল, কি বললেন? ছেলেটা বলল, আমার নাম কালাচাঁদ, আর সবাই কেলো বলেই ডাকে, আর চাঁদকে আর টানাটানি করে না। তিনি বললেন। রেনু এবার অধৈর্য গলায় বলল, কি বললেন? কালাচাঁদ উত্তর দিল, উনি বললেন আজকের রাতটা একটু সাবধান থাকবেন, আর দরজায় কেউ টোকা দিলে অথবা ধাক্কা দিলে দরজা খুলবেন না, আর চুপ করে বসে থাকবেন। হ্যাঁ। রেনুর গলা শুকিয়ে গেল। সে তার স্বামী কৃষ্ণপদর দিকে তাকালো। কৃষ্ণপদর বাবা নবীনবাবু ছেলের দিকে তাকিয়ে শুকনো গলায় জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে কেষ্ট, এসব কি শুনছি? কৃষ্ণপদ তার ছেলে শুভকে কোলের কাছে টেনে নিয়ে বলল, ব্যাপারটা তো কিছুই বুঝতে পারছি না। তারপর কালাচাঁদের দিকে তাকিয়ে প্রশ্ন করল, দরজায় কে ধাক্কা দেবে? সে কি চায়? কালাচাঁদ বিজ্ঞের মতো দু কাঁধ ঝাঁকিয়ে বলল, সে কথা কেউ জানে না,
কেউ বলতেও পারে না। তবে অনেক রকম বিচিত্র ঘটনা এই বাড়িতে ঘটে। আপনারা তো আজ ভাড়া এলেন, কিন্তু পরশুদিন যারা ভাড়া এসেছেন গত রাতে তাদের যে অভিজ্ঞতা হলো সেটা বড় করুণ। হ্যাঁ। নবীন হালদারের মুখ পাংশু হয়ে গিয়েছে। তিনি বললেন, গত রাতে কি ঘটেছিল? কালাচাঁদ দরজার দিকে সরে যেতে যেতে বলল, সে কথা বলবার সাহস নেই, পারলে ওই কোণের ঘরে গিয়ে জেনে আসুন। ওটা আদিনাথ বাবু, মানে আমার মনিবের অংশ। কালাচাঁদ এই পর্যন্ত বলে এবং সারা ঘরে ভয় ছড়িয়ে দিয়ে চলে গেল। কালাচাঁদ চলে যেতেই নবীনবাবু বললেন, ওরে কেষ্টা, আমি একলা ঘরে থাকব না। পাশের ঘরটা আজকের রাতের মতো ফাঁকা থাক। আমরা খাটের উপর আর নিচে করে এই ঘরেই থেকে যাব। সবাই যখন কপালে ভাঁজ ফেলে ভাবছে, তখন শুভ বলল, বাবা চলো না, একবার কোণের ঘরে গিয়ে সব জেনে আসি। শুভর কথাটা কৃষ্ণপদর মনে ধরল। সে বসে বসে ভাবতে লাগলো। রেনু বলল, যেতে হলে দিনে দিনে যাও, সন্ধ্যের পরে বেরোতে দেব না। বাড়ি তো নয়, যেন গোলক ধাঁধা। কৃষ্ণপদ গেঞ্জি পরেছিল, এবার তার উপর একটা হাওয়াই শার্ট গলিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছিল। বাবাকে যেতে দেখে শুভ বলল, বাবা আমিও যাব। বাড়িটা বাইরে থেকে দেখে যতই সাদামাঠা মনে হয়, ভিতরটা মোটেও তা নয়, যেন এক বিচিত্র ভুল ভুলাইয়া। করিডোর, তার বাঁক, সবকটা ঘরের বাইরের রং, দরজার রং সব একরকম। অতএব কালাচাঁদ কথিত কোণের ঘরটা চট করে খুঁজে পাওয়া গেল না। শেষ পর্যন্ত ওই কালাচাঁদের সঙ্গে দেখা হয়ে যেতে কালাচাঁদই দেখিয়ে দিল। কৃষ্ণপদ একটু ইতস্তত করে দরজায় টোকা দিল। যেহেতু রাতে দরজায় টোকা পড়লে দরজা খোলা নিষেধ, কিন্তু দিনে নিশ্চয়ই সেই নিষেধাজ্ঞা নেই। তাই দরজায় টোকা দিয়ে কৃষ্ণপদ অপেক্ষা করতে লাগলো। দরজা খুলছে না দেখে আবার টোকা দিতে যাওয়ার আগেই বারান্দার বাদিক থেকে এগিয়ে এসে একটি মেয়ে প্রশ্ন করল, কাকে চাই? মেয়েটির পরনে আকাশি রঙের জিন্সের প্যান্ট এবং একটা গেঞ্জির উপর বুক কাটা গোলাপি শার্ট। মাথার চুল খুব বেশি নয়, সেটা পনিটেলের মতো করে বাঁধা। মেয়েটি বেশ লম্বা, 5 ফুট 6 কি 7 ইঞ্চি হবে। মেয়েটি দেখতে ভালো, তবে মুখে লাবণ্য কম। কৃষ্ণপদ মেয়েটির দিকে দেখতে দেখতে বলল, এই ঘরে কেউ নেই? এই ঘরে আমরা থাকি, আমি আর আমার মা। কৃষ্ণপদ নিজের পরিচয় দিয়ে আসার উদ্দেশ্যটা বলল। মেয়েটি কৃষ্ণপদকে দেখতে দেখতে বলল, এবার ঘরের ভিতরে আসুন। যে দরজায় কৃষ্ণপদ টোকা দিয়েছিল সেই দরজা দিয়ে নয়, বাঁদিকে করিডোর দিয়ে কয়েক পা গিয়েই আর একটা দরজা। মেয়েটি সেই দরজার সামনে দাঁড়িয়ে। পরপর 3টে টোকা দেওয়ার পরই দরজাটা খুলে গেল। খুলে দিলেন এক প্রৌঢ়া মহিলা। মেয়েটি ঘরে ঢুকতে ঢুকতে বলল, এরা আজ সকালেই ভাড়া এসেছেন, আদিনাথ বাবুর ভাড়াটে। গত রাতে আমাদের ঘরে কি ঘটেছিল সেটা জানতে এসেছেন। প্রৌঢ়া মহিলা এখনো দিব্যি সুন্দরী। তিনি বললেন, আমি তো বাপু ভয়ে মরি। ভাগ্যিস রিঙ্কু ছিল, ওর বুদ্ধি আর সাহসে আমরা রক্ষা পেলাম। মেয়েটি এবার বলল, আমার ডাকনাম রিঙ্কু, ভালো নাম সুনেত্রা সেন। যারা টোকা দিয়ে দরজা খুলিয়েছিল তারা এসেছিল লোডশেডিংয়ের সময়। তখন আমার পাশের ঘরে এক ভদ্রলোক তবলা চর্চা করছিলেন। পোশাক ছিল কালো, মুখেও বোধহয় কোনো রং টং ছিল। ওদের উদ্দেশ্যটা কি সেটা ঠিক বুঝতে পারিনি, কিন্তু ওরা জানতো না আমাদের ঘরে এমার্জেন্সি লাইট ছিল। আমি চট করে তার বোতামটা টিপে দিতেই ওরা পালিয়ে গেল। ওরা যাওয়ার পর ঘড়িতে দেখেছি রাত 1:30। কৃষ্ণপদ বলল, আমার ঘরে একটা টর্চ আছে, আমি তো খুবই বিপন্ন বোধ করছি। রিঙ্কু কৃষ্ণপদকে অভয় দেওয়ার ভঙ্গি করে বলল,
আমার মনে হয় ওই লোকগুলো বাইরে থেকে আসেনি, ওরা এই বাড়ির ভিতরের লোক। তাছাড়া রাত 1:30 নাগাদ তবলা চর্চা বিষয়টা আমি কোনো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি না। কৃষ্ণপদ বলল, থানায় জানিয়েছেন? রিঙ্কু উত্তর দিল, নিজে যাইনি, একটা ইনফরমেশন পাঠিয়েছি। মনে হয় আমি একাই মোকাবিলা করতে পারবো। কৃষ্ণপদ একগলা বিস্ময় নিয়ে বলল, আপনি? রিঙ্কু হাসল, বলল, কেন? 24 বছরের একজন মেয়ে বলে আমার উপর ভরসা করতে পারছেন না? আমরা কিন্তু অবলা নই, দুর্বলও নই। আমি ক্যারাটে জানি। তাছাড়া, কৃষ্ণপদ অবাক গলায় বলল, তাছাড়া? রিঙ্কু একটু হেসে বলল, না থাক, ওটা আপাতত নাইবা জানলেন। কৃষ্ণপদ ভাবতে ভাবতে নিজের ঘরে চলে গেল। তার চিন্তাটা কিন্তু কমল না, বরং বেড়েই গেল। মনে হলো সুখের চেয়ে স্বস্তি ভালো। অন্য বাড়ির খোঁজ করাটা জরুরি, দরকার হলে বাড়ির দালাল ধরতে হবে। তাই বলি, বড় বড় 2 কামরার ঘর, আলাদা বাথরুম, দক্ষিণ খোলা ঘর এত সস্তা ভাড়ায় কেমন করে দেয়? কৃষ্ণপদ মনে মনে রিঙ্কুর কথা ভাবল। মেয়েটার সাহস আছে বটে, প্রৌঢ়া মাকে নিয়ে দিব্যি আছে। ওরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পর কোনো ভয় ডর নেই। বলে কিনা একাই মোকাবিলা করতে পারবে, ক্যারাটে জানে। তা যতই ক্যারাটে জানা থাকুক, পিস্তল থেকে যদি সাঁ করে একটা গুলি ছোড়ে তাহলেই ক্যারাটে শেষ। হ্যাঁ। নিজের ঘরে আসার পর কৃষ্ণপদর হঠাৎ মনে হলো, এই যা, যে জন্য যাওয়া সেই ঘটনাটাই তো পুরোপুরি জানা হলো না। কালো পোশাকের কয়েকজন লোক, রিঙ্কু বলেছে ওরা মানে 1-এর অধিক। ঘরের এমার্জেন্সি লাইটটা জ্বেলে দিতেই ওরা চটপট পালিয়ে যায়। এইটুকু তথ্য থেকে কিছু বোঝা যায় না। ওই লোকগুলোকে ছিঁচকে চোর বলেও তো মনে হচ্ছে না। নিজের ঘরে ঢুকতে ঢুকতে কৃষ্ণপদর মনে হলো মাত্র এইটুকু তথ্য শুনলে রেণু এবং তার বাবা কেউই খুশি হবেন না। সবাই চমকপ্রদ কিছু আশা করে। যতটুকু ঘটনা রিঙ্কু বলল তাতে কোনো রকম চমৎকারিত্ব নেই। কৃষ্ণপদর মুখে রিঙ্কু কথিত ঘটনাগুলো শোনার পর বাবা এবং বউয়ের মুখ দেখে কৃষ্ণপদ বুঝল এরা দুজনেই আরও কিছু শোনার অপেক্ষায় ছিল। এই রকম সময় শুভ হঠাৎ করে বলে উঠল, বাবা, রাত্রি 1:30 পর্যন্ত যে লোকটা তবলা বাজায়, আমার কিন্তু তাকে দেখতে ইচ্ছে হচ্ছে। রিঙ্কুদির কাছ থেকে জানা হলো না লোকগুলো চলে যাওয়ার পর তবলা বন্ধ হয়েছিল কিনা। কৃষ্ণপদ চমকে উঠল। যে প্রশ্নগুলো শুভর মাথায় এসেছে সেগুলো একদমই তার মাথায় আসেনি। কৃষ্ণপদ দরজার বাইরে এলো। বিকেলের আকাশ ঘোলাটে হতে শুরু করেছে। হয়তো আরেকটু পরেই রাস্তার বাতি জ্বলে উঠবে। আজ অবশ্য সকাল থেকেই আকাশটা মেঘলা মেঘলা ছিল। দুপুরের দিকে মনে হয়েছিল বৃষ্টি হবে, কিন্তু হয়নি। বাইরে তেমন বাতাসও নেই, কেমন একটা গুমোট ভাব। কৃষ্ণপদ নিজের ঘরের খোলা দরজার বাইরে দাঁড়িয়ে চারদিক দেখছিল। দেখার মতো তেমন কিছু নেই। সে দেখল বেশ শীর্ণকায় একজন লোক হাতে একখানা বই নিয়ে বিড়বিড় করে কিসব পড়তে পড়তে সামনের দিকে এগিয়ে আসছে। কৃষ্ণপদর সামনে এসে হঠাৎ দাঁড়িয়ে পড়ে বলল, আর নতুন ভাড়াটে মনে হচ্ছে। কৃষ্ণপদ উত্তর দিল, আজ্ঞে হ্যাঁ। সেই শীর্ণকায় ভদ্রলোক বলল, কোন পক্ষের? বুঝলেন না তো? বলছি কার ভাড়াটে? আদিনাথ, মুক্তিনাথ, শক্তিনাথ এবং বিশ্বনাথ। আপনি কার ভাড়াটে? কৃষ্ণপদ বলল, আমি আদিনাথ বাবুর ভাড়াটে। আমার নাম কৃষ্ণপদ হালদার। শীর্ণকায় ভদ্রলোক বইয়ের মধ্যে আঙুল ঢুকিয়ে বই শুদ্ধ 2 হাত জোর করার ভঙ্গিতে নমস্কার করে বলল,
আমার নাম চিন্তামণি রায়, আমিও ভাড়াটে। ওই লাস্ট বাট ওয়ান, মানে সেজ ভাই শক্তিনাথের। হ্যাঁ, আমি একটি যাত্রা দল চালাই। আমাদের এবছরের নতুন পালার নাম ঘরপোড়া গরু। হ্যাঁ, আমি প্রধান চরিত্রে অভিনয় করছি। কৃষ্ণপদর বিষম খাওয়ার মতো অবস্থা। সে বলল, প্রধান চরিত্র মানে কি পোড়া গরুর? প্রবলভাবে মাথা নাড়তে নাড়তে চিন্তামণি বলল, নো 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 নো, ওটা তো প্রতীকী নাম। দুখানা হিন্দি ফিল্ম, একখানা তামিল ফিল্ম আর দুখানা বাংলা ফিল্ম থেকে খাবলে খাবলে নিয়ে এমন একটা ফ্যামিলি ব্যাপার হবে। আমি করছি আত্মভোলা বড় ভাইয়ের পাঠ। হ্যাঁ, আমি পালাকার, পরিচালক, প্রধান অভিনেতা এবং সঙ্গীত পরিচালক। আবহ সঙ্গীত আমার। ওই সব বেহালা, সেতার, বাঁশি এরকম একঘেয়ে মিউজিক থাকবে না। আমার আবহে থাকবে তবলা, আর তবলার তরঙ্গ, তবলার বোল, আর থেকে থেকে এক একটা মোক্ষম তেহাই। হ্যাঁ। কৃষ্ণপদ স্থির চোখে লোকটাকে দেখতে দেখতে প্রশ্ন করল, আপনি কি অনেক রাত পর্যন্ত তবলা বাজান? চিন্তামণি ঘাড় নেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ বাজাই। কোনো দিন সারা রাত পর্যন্ত বাজাতে থাকি। আর স্রেফ তবলার উপর মিউজিক কম্পোজ করা কি চারটিখানি ব্যাপার? হ্যাঁ। চিন্তামণি কথা শেষ করে আবার বইটা খুলে বিড়বিড় করে পড়তে পড়তে অন্যদিকে চলে গেল। কৃষ্ণপদ মনে মনে ভাবল, এই তাহলে তবলা বাদক। এর সঙ্গে রিঙ্কুর ওই লোকগুলোর কি সম্পর্ক? এ তো ঘরপোড়া গরু সামলাতেই ব্যস্ত, অথচ রিঙ্কুর ধারণা। কৃষ্ণপদর ভাবনাটা থেমে গেল। সিঁড়ি দিয়ে নিচ থেকে উপরে উঠে আসছে রিঙ্কু। এখান থেকে একতলায় যাওয়ার সিঁড়িটা অনেকখানি দেখা যায়। কৃষ্ণপদ একটু এগিয়ে গিয়ে দাঁড়ালো। রিঙ্কু উপরে উঠেই কৃষ্ণপদকে দেখে বলল, এখানে দাঁড়িয়ে কেন? কোথাও যাবেন বুঝি? কৃষ্ণপদ বলল, না, কোথাও যাওয়ার নেই, আপনাকে দেখে দাঁড়ালাম। একটু আগে সেই তবলা বাদকের সঙ্গে আলাপ হলো। উনি নাকি অনেক রাত পর্যন্ত তবলা বাজান, আর যাত্রাপালার মিউজিক কম্পোজ করেন তো। রিঙ্কু একটু হাসল, হেসে বলল, আমিও ঘরপোড়া গরু। রিঙ্কু চলে যাচ্ছিল। কয়েক পা গিয়ে ঘাড় ঘুরিয়ে কৃষ্ণপদকে বলল, রোজ রাতে ওর তবলা বাজে না, বিশেষ বিশেষ রাতে বাজে, একটু সাবধানে থাকবেন। কৃষ্ণপদ মনে মনে বেজায় ঘাবড়ে গেল। সবাই সাবধানে থাকার পরামর্শ দিয়ে যাচ্ছে, কিন্তু কোন ধরনের বিপদ হতে পারে সে কথা কিন্তু কেউই খোলসা করে বলছে না। যদি ভূত বা অশরীরী আত্মা কোনো বিপদ ঘটায় তাহলে করার কিছু নেই। থানা, পুলিশ, মন্ত্রী, আমলা কেউই কিছু করতে পারবে না। যদি জলজ্যান্ত মানুষ কোনো বিপদ ঘটায় তাহলেই বা সে কি করতে পারে? ভূত কিংবা জঙ্গলের জানোয়ারদের থেকে মানুষের সবচেয়ে বেশি বিপদ ঘটিয়েছে মানুষই। কৃষ্ণপদ এইসব ভাবতে ভাবতেই দেখল রাস্তার আলো জ্বলে উঠেছে। এই বাড়ির কোনো একটা ঘর থেকে শঙ্খধ্বনির আওয়াজ শোনা গেল। সন্ধেবেলা শাঁখ বাজানোর রেওয়াজ এখনো এই গ্রামে রয়ে গিয়েছে। এর আগে বাবার বদলির চাকরির সুবাদে যখন কোনো গ্রামে গিয়েছে সেখানে শাঁখের আওয়াজ শুনেছে। শহরাঞ্চলে ছেলেমেয়ের বিয়ের অনুষ্ঠান ছাড়া এই আওয়াজ বিশেষ শোনা যায় না। কৃষ্ণপদ ঘরে এসে গা থেকে জামা খুলতে খুলতে দেখল রেনু স্টোভ ধরিয়ে চা করার উদ্যোগ করছে। রেনু কৃষ্ণপদকে জিজ্ঞেস করল, চায়ের সঙ্গে কিছু খাবে? কৃষ্ণপদ উত্তর দিল, না। রেনুর হাত থেকে চায়ের পেয়ালা নিয়ে কৃষ্ণপদ সবে মাত্র চায়ে প্রথম চুমুকটি দিয়েছে। অমনি আদিনাথ বাবুর ঘর থেকে একটা আর্ত চিৎকার ভেসে এলো, গেছে রে, গেছে, আমার সর্বনাশ হয়ে গেছে, হে ভগবান, আমার কপালে ও ছিল। ও! চা খাওয়া বন্ধ করে সকলে দরজার বাইরে এলো। দোতলার করিডোরগুলোতে যথেষ্ট আলো নেই।
কৃষ্ণপদ ঘর থেকে টর্চটা এনে জ্বালল। বড়ই অল্প আলো টর্চটায়। শুভ বলল, পিছনে ধাক্কা দাও, তাহলে আলোর জোর বাড়বে। নবীনবাবু বললেন, কার পিছনে ধাক্কা দেব? কেষ্টর? শুভ তড়িঘড়ি বলে উঠল, না না, বাবার নয়, টর্চের পিছনে। কৃষ্ণপদ টর্চের পিছনে একটা ধাক্কা দিতেই আলোর জোর কিঞ্চিত বাড়ল। কৃষ্ণপদ বলল, আমি কি একবার আদিনাথ বাবুর ঘরে যাব? দেখব ওর কি হয়েছে। আজ দেখছি সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গেই উৎপাত। রেণু কৃষ্ণপদকে বাধা দিয়ে বলল, অন্য ঘর থেকে লোকজন যাবে, মিছিমিছি ভিড় বাড়িয়ে লাভ কি? তাছাড়া তুমি চীনে যেতেও পারবে না। কৃষ্ণপদর মনে হলো তার যাওয়া উচিত, কিন্তু স্বল্প আলোকিত এই করিডোর দিয়ে গিয়ে আদিনাথবাবুর ঘর খুঁজে পাওয়া তার পক্ষে খুব সহজ হবে না। ঠিক এই সময় দেখা গেল রিঙ্কু আসছে। নিজের ঘরের দিক থেকে নয়, মনে হচ্ছে আদিনাথবাবুর ঘরের দিক থেকে। কৃষ্ণপদ যেন মনে মনে একটা সাহস পেল। রিঙ্কুকে কিছু জিজ্ঞেস করবার আগেই রিঙ্কু কৃষ্ণপদকে প্রশ্ন করল, আপনার ঘরে ডেটল বা স্যাভলন জাতীয় কিছু আছে? কৃষ্ণপদ রেণুর দিকে তাকালো, বলল, ডেটল আছে, কিন্তু কার কি হলো? রিঙ্কু বলল, ব্যাপারটা আদিনাথ বাবুকে নিয়ে, তবে সমস্যাটা ওর কাছে গুরুতর হলেও আদতে তেমন কোনো ব্যাপার নয়। কৃষ্ণপদ এগিয়ে এসে জিজ্ঞেস করল, ব্যাপারটা যদি খুলে বলেন। আদিনাথবাবুর আর্ত চিৎকার শুনে আমরা খুব ঘাবড়ে গিয়েছি। রিঙ্কু বলল, আদিনাথবাবুর দুপাটি দাঁতই বাঁধানো। উনি বাঁধানো দাঁতের খুব যত্ন করেন। সকালে, সন্ধে এবং রাতে বাঁধানো দাঁত ব্রাশ করেন। আজ সন্ধেবেলায় উনি ওর দুপাটি দাঁত ওর অতি বিশ্বস্ত কালাচাঁদ ওরফে কেলোকে বলেছিলেন ভালো করে ব্রাশ করে দিতে। উনি তখন কতকগুলো হিসেবপত্র নিয়ে ভাইপোদের সঙ্গে আলোচনায় ব্যস্ত ছিলেন। কালাচাঁদ মনিবের হুকুম মতো দাঁতগুলোকে অতি পরিষ্কার করার তাগিদে বাসন মাজার বুরুশ দিয়ে ঘষে ঘষে দাঁত পরিষ্কার করেছে, আর তাতেই দুপাটির মোট 3খানা দাঁত খসে পড়ে গিয়েছে। বুরুশে ঘষা দাঁত মুখে তোলার আগে আদিনাথবাবু আজ সারা রাত তাকে, মানে ওই দুপাটি দাঁতকে ডেটল জলে ভিজিয়ে রাখতে চান, তাই ডেটল খুঁজছি। একটু পরেই কালাচাঁদকে দেখা গেল। একটা বাটি হাতে সে এগিয়ে এসে বলল, দৌড়ে দৌড়ে ডেটল ভিক্ষে করছি। মনে হয় ডিটারজেন্ট পাউডারে দাঁতগুলো মাজলে আরো ভালো হতো। বুরুশটা বুড়ো মানুষের দাঁতের পক্ষে একটু হেভি হয়ে গিয়েছে। তা আপনাদের কাছে ডেটল আছে? রেণু ঘাড় নেড়ে ঘরের ভিতরে যেতেই কালাচাঁদ বলল, আজ সন্ধ্যে থেকেই বিভ্রাট, রাতে কি হবে কে জানে। ছোট তরফের ভাড়াটের ঘরে এক জ্যোতিষী ভাড়া এসেছেন, আর তিনি বলেছেন এই কৃষ্ণপক্ষেই এই বাড়ির মধ্যে একজন খুন হবেন। হ্যাঁ, খুনিকে ধরা যাবে না, কিন্তু যিনি খুন হবেন তিনি নাকি একজন মহিলা। ঘরের ভিতর থেকে ডেটলের শিশিটা আনতে গিয়ে রেণু কথাটা শুনল এবং ভয়ে কাঠ হয়ে ডেটলের শিশি হাতে ঘরের মধ্যেই দাঁড়িয়ে রইল। প্রথম রাতটা নির্বিঘ্নেই কাটল। সন্ধ্যের মুখে আদিনাথবাবুর ওই আর্ত চিৎকার এবং দাঁত সমস্যার পর গোটা রাতে আর বিশেষ কোনো ঘটনা ঘটেনি। তবে গোটা রাত কৃষ্ণপদ ঘুমোতে পারেনি। থেকে থেকেই সে উঠে বসেছে এবং বোতল খুলে জল খেয়েছে। যতবারই বিছানার উপর সে উঠে বসেছে ততবারই রেণু জিজ্ঞেস করেছে, কি হলো? তার মানে কৃষ্ণপদর মতো রেণুকেও ভয়ে ঘুমোতে দেয়নি। খাটের উপরে বাবা আর শুভ নির্ঘাত ঘুমিয়ে পড়েছে। রাতে চোখ বন্ধ করে জেগেছিল বলেই কৃষ্ণপদ টের পাচ্ছিল। বাড়ির নিচে রাস্তায় দেদার কুকুর ডাকছে, আর বাড়িটার মধ্যে মিউ মিউ শব্দ তুলে অনেক বিড়াল ঘুরে বেড়াচ্ছে। থেকে থেকে এমন করে ডাকছে যেন কোনো ছোট ছেলে বা মেয়ে ঘুম ভেঙে উঠে কেঁদে উঠছে। একে মনের মধ্যে ভয়, তার উপর যদি কুকুর বিড়ালের এত বিচিত্র ডাকাডাকি চলে তাহলে ঘুম আসা কিছুতেই সম্ভব নয়।
কৃষ্ণপদ আবার বিছানার উপর উঠে বসতে বসতে ভাবল, আজ সন্ধ্যের পর থেকে একবারও কিন্তু তবলার আওয়াজ শোনা যায়নি। রিঙ্কুর পাশের ঘরেই যদি ঘরপোড়া গরুর মিউজিক কম্পোজ হয়, থেকে থেকে তেহাই চলে, তবে তার আওয়াজ কি এই ঘরে একটুও আসতো না? নাকি রিঙ্কুর কথাই ঠিক, রোজ রাতে ওর তবলাবাদ্য হয় না? মধ্যরাতে যে ঘটনাগুলো এ বাড়িতে ঘটে তার সঙ্গে তবলাবাদ্যের একটা যোগাযোগ আছে, কিন্তু এই সব ঘটনার সঙ্গে যাত্রা দলের মালিক চিন্তামণির কি সম্পর্ক? কৃষ্ণপদর মাথাটা যেন গুলিয়ে যাচ্ছে। এবার বালিশে মাথা দেওয়ার সঙ্গে সঙ্গে তার মনে হলো তার দরজার সামনে দিয়ে কেউ দ্রুত হাঁটাহাঁটি করছে। কৃষ্ণপদ ভয়ে সিঁটিয়ে রইল। ব্যাস, প্রথম রাতে এর বেশি আর কিছুই ঘটেনি। পরদিন সকালে উঠে কৃষ্ণপদ বাজারে গেল। বাজার থেকে ফিরে আসার পর আদিনাথ বাবুর সঙ্গে দেখা। কৃষ্ণপদ সৌজন্যবশত জিজ্ঞেস করল, ভালো আছেন? আদিনাথবাবু প্রশ্ন শুনে কুঞ্চিত মুখে জবাব দিলেন, মোটেই ভালো নেই। কেলোটা আমার দাঁত নিয়ে ছিনিমিনি খেলছে। দুপাটি দাঁত ভেজাবার পক্ষে ডেটল কম পড়েছে মনে করে আমার ঊর্ধ্বপাটির দাঁত সারা রাত্রির ভিনিগারে ভিজিয়ে রেখেছিল। হ্যাঁ, সকালে সেই দাঁত আর মুখে তুলতে পারছি না। চীনের রেস্তোরাঁর মতো গন্ধ ছাড়ছে মুখ দিয়ে। ডেটল আর ভিনিগার এই দুয়ের যুগল মিলনে মোশপোতা গ্রামের লুপ্ত ভাগাড়টি আমার মুখের মধ্যে ফিরে এসেছে। তাও যদি সব দাঁত একসঙ্গে থাকত। দুপাটি থেকে মোট 3খানি খসে পড়েছে। ওই 3টি দাঁতকে রিপ্লেস করতে করকরে 300টি টাকা আমার যাবে। কি কুক্ষণেই যে ওর হাতে আমার দাঁতের দায়িত্ব দিয়েছিলাম। কৃষ্ণপদ আরও কোনো প্রসঙ্গ তোলার আগেই আদিনাথবাবু অন্যদিকে চলে গেলেন। কৃষ্ণপদ নিজের ঘরে ঢুকতেই রেণু বলল, রিঙ্কু এসে আমার সঙ্গে আলাপ করে গেল। যাওয়ার সময় শুভকে সঙ্গে করে নিয়ে গেল। কৃষ্ণপদ বলল, সঙ্গে করে কোথায় নিয়ে গেল? রেণু উত্তর দিল, কোথায় আবার, নিজের ঘরে। ও বলে মুখে একটা শব্দ করে কৃষ্ণপদ বাজারের ব্যাগটা রেণুর হাতে দিল। নবীনবাবু সম্ভবত পাশের ঘরে গিয়েছিলেন। এবার এই ঘরে এসে বললেন, এই বাড়ির যা অবস্থা, তাতে 2টো ঘর নিয়ে আমাদের কোনো লাভ হলো না। আমি বাপু একটা ঘরে একা রাত কাটাতে পারবো না। কৃষ্ণপদ রেণুর দিকে তাকালো। রেণু বলল, কেন? পাশের ঘরে আপনি আর শুভ দিব্যি থাকতে পারেন। নবীনবাবু নিজের ছেলের বউয়ের দিকে তাকিয়ে বললেন, বলিহারি তোমার বুদ্ধি। ওইটুকু ছেলে শুভ, রাতে কিছু ঘটলে আমি ওকে সামলাবো না নিজেকে সামলাবো? আমার বয়স হয়েছে, হার্টের অবস্থাও ভালো নয়। কখন যে হার্ট ফেল হয়ে যায় কে জানে। আমি কোনো রিস্ক নিতে পারবো না। টাকির দিকে একটা পোস্ট অফিসে কিছুদিন কাজ করেছিলাম। সেখানে ছিল মেছো ভূতের উৎপাত। জানলা দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে দিনে দুপুরে শাড়ি, ধুতি, লুঙ্গি, গামছা যা পেত তাই নিয়ে যেত চোরে। আর রাত্রির বেলা কি এক কৌশলে বন্ধ জানলার ভিতরে হাত ঢুকিয়ে গলা টিপে মানুষকে নিয়ে যেত ভূতে। রেণু কোনো কথা না বলে বাজারের ব্যাগ নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। কৃষ্ণপদ নিজের ঘরের দরজার বাইরে এসে ভাবল, শুভকে ডাকতে যাওয়ার অছিলায় রিঙ্কুর ঘর থেকে একবার ঘুরে আসবে কিনা। মেয়েটিকে তার বেশ সাহসী আর বুদ্ধিমতী বলেই মনে হয়। এই বাড়িরই কোনো এক ঘরে এক জ্যোতিষী ভাড়া থাকেন। তিনি নাকি ভবিষ্যৎবাণী করেছেন এই কৃষ্ণপক্ষেই এই বাড়িতে একজন খুন হবেন। যিনি খুন হবেন তিনি একজন মহিলা।
এই খবর শোনার পর থেকে সন্ধ্যের পর রেণু আর দরজার বাইরে পা রাখে না। রিঙ্কুও তো একজন মহিলা, তার ঘরে একবার হামলা হয়ে গিয়েছে, অতএব তার খুন হওয়ার আশঙ্কাই তো বেশি। খামোখা রেণুকে খুন করতে যাবে কেন? কৃষ্ণপদ যখন এইসব কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল, তখন রিঙ্কুর ঘর থেকে বেরিয়ে শুভ এগিয়ে আসছিল তার দিকে। শুভর চোখে মুখে রীতিমতো চকচকে উত্তেজনা। নিজের ছেলের মুখের দিকে তাকিয়ে কৃষ্ণপদ বলল, কি হয়েছে রিঙ্কুদির ঘরে? কৃষ্ণপদ এই পর্যন্ত বলতেই শুভ নিজের ঠোঁটের উপর আঙুল রেখে বলল, বাবা চুপ। জানো, রিঙ্কুদি আমায় একটা জিনিস দেখালো, কিন্তু কাউকে বলতে বারণ করেছে। কৃষ্ণপদ চাপা গলায় জিজ্ঞেস করল, কি জিনিস? শুভ বলল, বলা বারণ, তবে তোমাকে বলবো, কিন্তু এখানে নয়, ঘরে গিয়ে দরজা বন্ধ করে। তুমি কিন্তু কাউকে বলো না, রিঙ্কুদি বারণ করেছে। রিঙ্কুর ঘরে শুভ কি দেখেছে? রিঙ্কু শুভকে এমন কোন জিনিস দেখালো যা বলা বারণ? এতই যদি গোপন ব্যাপার হয়, তবে 10 বছরের বাচ্চা ছেলেকে দেখালো কেন? কৃষ্ণপদর মধ্যে কৌতূহল বাড়ছিল। সে শুভকে বলল, আয়, ঘরে আয়, আমি দরজা বন্ধ করে দিচ্ছি। শুভর একটা হাত ধরে কৃষ্ণপদ টান দিতে গেল, কিন্তু পারল না। ততক্ষণে আদিনাথবাবু এসে সামনে দাঁড়িয়েছেন। তাকে দেখে মনে হলো তিনি যেন কিছু বলতে এসেছেন। কৃষ্ণপদ বলল, আপনি কি আমায় কিছু বলবেন? আদিনাথবাবু বললেন, বলবো বলেই তো এলাম। আপনারা যে এত ভীতু তা তো জানা ছিল না। কৃষ্ণপদ আদিনাথবাবুর চোখের দিকে তাকিয়ে বলল, হঠাৎ এই কথা বলছেন কেন? আদিনাথবাবুর গলায় ক্ষোভটা এবার স্পষ্ট হলো। তিনি বললেন, বলছি কি আর সাধে, আপনার বাবা কিশলয় বাবু। কৃষ্ণপদ বাধা দিয়ে বললেন, কিশলয় বাবু আমার বাবা নন, আমার মেশো। আমার বাবার নাম নবীন হালদার। আদিনাথবাবু বললেন, কিছু মনে করবেন না, ওই কিশলয় আর নবীন দুটো তো প্রায় সমার্থক, তাই গুলিয়ে যায়। আপনার বাবা আমার কেলো অর্থাৎ কালীচাঁদকে বলেছেন। কৃষ্ণপদ বলল, কি বলেছেন? আদিনাথ একটু খরচোখে কৃষ্ণপদর দিকে তাকিয়ে বললেন, বলতে যখন আরম্ভ করেছি তখন সবটাই বলবো, আপনি কথার মধ্যে গোঁত্তা দেবেন না। হ্যাঁ, যে কথা হচ্ছিল, কালাচাঁদকে বলেছেন এখানে বাড়ির দালাল আছে কিনা। আপনার বাবা অন্য বাড়ি পেলে এই বাড়ি ছেড়ে অন্য বাড়িতে উঠে যাবেন। বাড়ি ভাড়া দেওয়ার সময় 3 পাতার একটি ছাপানো নিয়মাবলী বা শর্ত আপনাদের দেওয়া হয়েছিল। কৃষ্ণপদ হ্যাঁ বলতে গিয়ে থেমে গেল। যদি আবার আগের মতো হ্যাঁ বলাটাকে কথার মধ্যে গোঁত্তা মারা ভেবে কুপিত হন। অতএব কৃষ্ণপদ গোঁত্তা মারার অপবাদ থেকে বাঁচতে কথা না বলে সম্মতিসূচক ঘাড় নাড়ল। আদিনাথবাবু কৃষ্ণপদর ঘাড় নাড়া লক্ষ্য করে বললেন, তাতে বলা ছিল ঘর পছন্দ করে একবার ঘরে ঢুকে গেলে অন্তত 3 মাস থাকতে হবে। 3 মাসের আগে যদি চাকরিতে বদলি, পরিবারের কারো মৃত্যু এবং দুরারোগ্য ব্যাধি এই সব কারণ ছাড়া ভাড়াটিয়া উঠতে চায়, তাহলে তাকে 1 বছরের ভাড়া বাড়িওয়ালাকে দিয়ে তবেই উঠতে হবে। আশা করি এসব জেনে শুনেই চুক্তিপত্র সই করেছিলেন। মনে মনে বাবার উপর রাগ হলেও কৃষ্ণপদ কিছু বলল না। প্রসঙ্গটা বদলাবার জন্য বলল, বাবা তো অত ভেবে চিনতে কিছু বলেননি। আসলে এই বাড়িতে বিচিত্র সব ঘটনা ঘটে, মানে অস্বাভাবিক ব্যাপার, তাই বুড়ো মানুষ ভয় পেয়ে গিয়ে। কৃষ্ণপদকে থামিয়ে দিয়ে আদিনাথবাবু বললেন, আপনার বাবা বুড়ো আর আমি বুঝি ছোকরা পালোয়ান? আপনার বাবার চাইতেও আমি সিনিয়র বুড়ো, তাছাড়া এতে ভয় পাওয়ার কি আছে?
ভয় তো সব জায়গাতেই। ট্রেনে করে ফিরছেন, রাত্রির বেলা রেল পুলিশ কামরায় উঠে বেধড়ক পেটালো। ভোট দিতে গিয়েও জেনুইন ভোটার বেধড়ক মার খায়। কলেজ হস্টেলে র্যাগিং, ভোট কেন্দ্রে রিগিং, শহরে অপহরণ, গ্রামে খাদ্যাভাবে মৃত্যু। এর মধ্যে কোনটা স্বাভাবিক ঘটনা? সে তুলনায় এই বাড়ি অনেক ভালো। এই গ্রামের চোররাও নীতিগতভাবে সৎ। একবার এক ভাড়াটিয়ার অ্যাটাচি চুরি করে নিয়ে গিয়েছিল। অ্যাটাচির মধ্যে সামান্য কিছু টাকা আর একটা ছোট টেবিল ঘড়ি ছিল। চোর টাকা আর টেবিল ঘড়িটা নিয়েছিল। চশমার খাপ, ঠিকানা লেখা ডায়েরি এবং স্টিলের টিফিন কৌটো পরের দিনই ফেরত দিয়ে গিয়েছিল। একজনের সোনার হার চুরি করে পরে তীব্র ভর্ৎসনা করে সেই হার ফেরত দিয়েছিল, কারণ ওই হারটা মোটেও সোনার ছিল না। দোকানে বিক্রি করতে গিয়ে যখন বুঝেছিল তখনই তীব্র পত্রাঘাত করে হারটি ফেরত পাঠিয়ে দেয়। এমন চোর শহরাঞ্চলে পাবেন? পাবেন? কৃষ্ণপদ বলল, এই গ্রামের অনেক ভালো দিকও আছে। আদিনাথবাবু বললেন, ভালো আছে বলেই কিছু মন্দও আছে। এই বাড়িটাও তাই, বিখ্যাত বাড়ি। লন্ডন, আমেরিকা যেখান থেকেই চিঠি পাঠান, খালি ঠিকানার জায়গায় লিখবেন টু আদিনাথ চৌধুরী, বিগ হাউস, পোস্ট অফিস মোশপোতা, উত্তর 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। ব্যাস, পাখির মতো চিঠিটা উড়ে চলে আসছে। এই বাড়ি সম্পর্কে যেসব খবর শুনেছেন তার সবই মিথ্যে নয়, অতিরঞ্জন আছে, তবে ঘটনাগুলো ঘটেছিল। আমাদের এক পিসিমা নাকি এই বাড়ির ছাদ থেকে এক লাফে উড়ে গিয়ে সাগর দিঘিতে পড়ে মারা গিয়েছিলেন। খবরটা সত্যি। এর মধ্যে অতিরঞ্জন হচ্ছে ছাদ থেকে উড়ে গিয়ে 1.5 কিলোমিটার দূরে সাগর দিঘিতে ডুবে মরা। এই বাড়িতে অনেক কাল ধরেই কিছু পুরনো ভূত বিনা ভাড়ায় আছে। তবে ওরা কাউকে আজ পর্যন্ত বিরক্ত করেনি। হয়তো রাতে আপনি শুয়ে আছেন, একখানা ভূত হয়তো টুক করে গিয়ে আপনার পাশে শুয়ে পড়ল, আপনি টেরই পাবেন না। যদি গায়ে গরম নিঃশ্বাস লাগে তবে বুঝবেন ওদের কেউ আপনার পাশে শুয়ে ঘুমোচ্ছে। এতে ভয় পাওয়ার তো কিছু নেই। আজকের পৃথিবীতে মানুষ যত হিংস্র হচ্ছে, ভূতরা তত অহিংস হচ্ছে। আদিনাথবাবু থামলেন। পকেট থেকে রুমাল বের করে মুখটা মুছে বললেন, এই যে আপনার সামনে দাঁড়িয়ে এতক্ষণ এত কথা বললাম, তাতে আমার মুখ থেকে কোন গন্ধটা বেশি বেরোচ্ছে? কোনটা, ডেটল না ভিনিগার? কৃষ্ণপদ বলল, বাবা, ডেটল আর ভিনিগার মিলে এমন মিশ্রিত গন্ধ বেরোচ্ছে যাতে মনে হবে অন্য ধরনের কোনো ওষুধ খেয়েছেন। তবে গন্ধটা সকালের মতো অত তীব্র নয়। আদিনাথবাবু বললেন, তীব্র হবে কেমন করে? দেদার এলাচ খেয়ে যাচ্ছি, মাউথ ওয়াশ দিচ্ছি। কৃষ্ণপদ আদিনাথবাবুকে বলল, আমরা এই বাড়িতেই থাকব, আপনি তো আমাদের অভয় দিলেন। আদিনাথবাবু বললেন, থাকুন থাকুন, অত ভয় পেলে কি এই জগতে বাস করা যায়? ভূত আছে, তবে ওরা কোনো ক্ষতি করে না। মাঝরাতে বেহাগে পিলুতে কিংবা আরখেমটায় যদি কোনো গান শোনেন তাহলে মন দিয়ে শুনবেন। ওই গানগুলো গায় আমার দাদার ছেলে মেয়েরা। কৃষ্ণপদ বলল, ওরা বুঝি এই বাড়িতেই থাকেন? আদিনাথবাবু উদাস গলায় বললেন, পৈতৃক ভিটের টান বড় টান। দাদার 2 ছেলে 3 মেয়ের মধ্যে একজন থাকে টর্নেটোতে, এক মেয়ে আছে মুম্বাইয়ের জুহুতারা রোডে, আর 2 ভাই আর এক বোন দীঘা যাওয়ার পথে মোটর দুর্ঘটনায় মারা যায়। ওদের আত্মাই ওদের এই পৈতৃক ভিটেতে বাস করে। ওরা ভালো গান জানত,
মরে গিয়ে ভূত হলো, কিন্তু গান বাজনার শখটা এখনো ছাড়তে পারল না। দিব্যি সুরে গায়। যেমন গত অমাবস্যায় মাঝরাতে আমার দরজার সামনে এসে দুই ভাই আর এক ভাইজি বেহাগ জল তেতালায় গাইলে, জয় উমেশ শঙ্কর সর্বগুণাকর ত্রিতাপ সংহর মহেশ্বর হলাহলঙ্কিত কণ্ঠ সুশোভিত মৌলি বিরাজিত সুধাকর। জানেন এটা কিসের গান, কার লেখা? জানেন না। একালের অনেকেই জানেন না। এই গান হলো মাইকেল মধুসূদন দত্তের লেখা শর্মিষ্ঠা নাটকের। গানটির রচয়িতা মহারানা যতীন্দ্রমোহন। যাজ্ঞে, বিস্তর কথা হলো, মোদ্দা কথাটা হলো আপনাদের এই বাড়ি ছেড়ে যাওয়া হচ্ছে না। চুক্তি ভেদ করা চলবে না, তাতে এই বাড়ির বদনাম। কথাটা যেন দ্বিতীয়বার স্মরণ করিয়ে দিতে না হয়। আপনি আপনার কোচি অর্থাৎ নবীন বাবাকে বলবেন। কথা শেষ করে আদিনাথবাবু আর এক মুহূর্ত দাঁড়ালেন না। হনহন করে নিজের ঘরের দিকে হেঁটে গেলেন। কৃষ্ণপদ যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং মনে মনে বুঝল, ভূত বা কালো পোশাক পরা ওই লোকগুলোর মতো এ বাড়ির অনেক স্বাভাবিক মানুষও থেকে থেকে ভয়ঙ্কর রকমের অস্বাভাবিক হয়ে ওঠেন। শুভকে নিয়ে পাশের ঘরে এলো কৃষ্ণপদ। গতকাল থেকে এখন পর্যন্ত এই ঘরে বিশেষ আসা হয়নি। ঘরটা কেউ ব্যবহারও করেনি। ভাড়া নিয়ে একটা ঘর শুধু শুধু খালি ফেলে রাখার কোনো মানে হয় না। কৃষ্ণপদ মনে মনে ভাবল, ভূতের হাতেই যদি তার মৃত্যু থাকে তবে যে কোনো সময় যে কোনো ঘরেই মৃত্যু হতে পারে। আজ সে এই ঘরেই থাকবে। রেণু যদি রাজি না হয় তাহলে সে একাই থাকার সিদ্ধান্ত নিল। কিন্তু তার আগে শুভর কাছ থেকে জেনে নিতে হবে রিঙ্কু তাকে এমন কোন গোপন জিনিসটা দেখিয়েছে। কৃষ্ণপদ প্রথম দরজা বন্ধ করল, তারপর ঘরের অন্যদিকে সরে গিয়ে শুভকে ইশারায় ডাকল। শুভ কাছে আসবার পর কৃষ্ণপদ জিজ্ঞেস করল, রিঙ্কু তোকে কি দেখিয়েছে? হ্যাঁ, এমন কোন গোপন জিনিস? শুভ একবার বন্ধ দরজার দিকে আর একবার বাবার মুখের দিকে তাকিয়ে ডান হাতের মুদ্রায় যা দেখালো সেটা পিস্তল বা রিভলভার বোঝায়। কৃষ্ণপদ প্রশ্ন করল, জিনিসটা কি, পিস্তল না রিভলভার? শুভ বলল, তা আমি বলতে পারবো না, কোনটা কেমন দেখতে তা আমি জানি না। কৃষ্ণপদ মনে মনে বলল, সেও ওই দুটো জিনিসের তফাৎ বোঝে না। কিন্তু শুভর সামনে মুখে কিছু বলল না। সে গভীর বিস্ময়ে ভাবতে লাগল, রিঙ্কুর কাছে ওই জিনিস থাকবে কেন? 24 বছরের একটা মেয়ে সঙ্গে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরে, এই জিনিস তো ভাবা যায় না। মেয়েটি ক্যারাটে জানে, তাতে কি? ক্যারাটে জানলেই কি সঙ্গে ওইসব রাখা চলে? কৃষ্ণপদ ভেবে পাচ্ছে না, রিঙ্কু যদি একটা আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখে তা রাখুক, কিন্তু সেটা ঘটা করে শুভকে দেখাতে যাওয়া কেন? মেয়েটার মতলবটাও কৃষ্ণপদ ঠিক বুঝতে পারছে না। যা একেবারেই বুঝতে পারছে না তাকে নিয়ে মিছিমিছি ভাবতে যাবে কেন? এই ভাবনা দুশ্চিন্তার জন্ম দেওয়া ছাড়া আর কিছুই দিতে পারে না। দরজা খুলে ঘর থেকে বেরোতে বেরোতে কৃষ্ণপদ যখন অন্য কথা ভাবছে, শুভ তখন তার বাবাকে আরও একবার সতর্ক করে দিয়ে বলল, কাউকে বলো না জানো। কৃষ্ণপদ ছেলের দিকে তাকালো, মাথা নেড়ে বুঝিয়ে দিল সে কাউকে বলবে না। গতকাল ওরা এই বাড়িতে এসেছে, অফিস থেকে 2 দিনের ছুটি নেওয়া আছে, তার মানে আজই ছুটি শেষ। আগামীকাল থেকে অফিস। নতুন বাড়িতে কিছুই তেমন করে গোছগাছ করা হয়নি। আগামীকাল থেকে আর সময় পাওয়া যাবে না, বরং এখন যতটা পারি নিজেই গোছগাছ করে নিই। এইসব ভাবতে ভাবতে কৃষ্ণপদ নিজের ঘরে এলো। নিজের ঘর মানে যে ঘরে গতরাত থেকে ওরা আছে। অন্য ঘরটা তো ভয়ে ব্যবহারই করতে পারছে না। কৃষ্ণপদ ঘরের চারদিকে তাকালো।
এখনো অনেক জিনিসের প্যাকেটই খোলা হয়নি। পুরনো খবরের কাগজ দিয়ে অনেক জিনিস মোড়া, তার উপর দড়ির বাঁধন। কৃষ্ণপদ এক একটা প্যাকেট খুলছিল আর কাগজগুলোকে সরিয়ে দিচ্ছিল অন্যদিকে। পরে বাইরে ফেলে দিলেই হবে। কৃষ্ণপদর বাবা নবীনবাবু খাটের উপর শুয়ে পায়ের উপর পা তুলে আস্তে আস্তে নাচাচ্ছিলেন। কৃষ্ণপদ কাগজগুলো খুলে একপাশে সরিয়ে রাখছে আর শুভ বাবার কাজে তাকে টুকটাক সাহায্য করছে। এমন সময় দরজার বাইরে থেকে রিঙ্কু বলল, আসতে পারি? ঘাড় ফিরিয়ে দেখবার আগেই কণ্ঠস্বর শুনে কৃষ্ণপদ অনুমানে বুঝেছিল নিশ্চয়ই রিঙ্কু। এবার দরজার বাইরে রিঙ্কুকে দেখে কৃষ্ণপদ হাসতে হাসতে বলল, আসুন আসুন, এখানে আসবার পর তো আর সময়ই পাইনি। আগামীকাল অফিসে জয়েন করতে হবে, তাই আজকেই হাত লাগালাম। যতটা পারি এগিয়ে রাখি। রিঙ্কু হাসল। হাসতে হাসতেই বলল, যদি আপনার আপত্তি না থাকে তাহলে আমিও হাত লাগাতে পারি। কৃষ্ণপদ বলল, অশেষ ধন্যবাদ, তার দরকার হবে না। সামান্য কটা মাত্র জিনিস, আপনি বসুন। রিঙ্কু বসার পর কৃষ্ণপদ বলল, আপনি কি শুনেছেন এই বাড়ির জনৈক জ্যোতিষী ভাড়াটিয়া কি বলেছেন? রিঙ্কু বলল, কালাচাঁদের মুখে শুনেছি। তিনি নাকি ভবিষ্যৎবাণী করেছেন এই কৃষ্ণপক্ষেই এই বাড়ির একজন মহিলা খুন হবেন। রিঙ্কু কথা বলছিল আর পুরনো খবরের কাগজের খণ্ডগুলো খাটের নিচের দিকে সরিয়ে রাখছিল। কৃষ্ণপদ বলল, খবরটা শুনে আমার স্ত্রী তো খুব ভয় পেয়ে গিয়েছে। আপনিও তো মহিলা, আপনার ভয় হচ্ছে না? রিঙ্কু খুব হালকা গলায় বলল, একদম না। যদিও জানি আমি হয়তো কারো টার্গেট, তবুও আমার ভয় হচ্ছে না। কৃষ্ণপদ মুখ তুলে রিঙ্কুর দিকে তাকালো। পুরনো কাগজের টুকরো খুলে খাটের নিচে সরিয়ে দিতে গিয়ে একটা বড় সড়ো কাগজের খণ্ড, প্রায় যে কোনো দৈনিকের 1 পৃষ্ঠার মতো হবে, সেটা নিয়ে রিঙ্কু খুব মনোযোগ দিয়ে পুরনো কাগজের পৃষ্ঠা থেকে কি যেন একটা পড়তে পড়তে সে হঠাৎ বলে উঠল, দাদা, এই কাগজটা আমি নেব? কৃষ্ণপদ বলল, ওটা তো আমার কোনো কাজেই লাগবে না, ফেলেই দিতে হবে। কিন্তু আপনার কি কোনো কাজে লাগবে? যদি লাগে তবে নিয়ে যান। রিঙ্কু কাগজটা ভাঁজ করে নিতে নিতে বলল, কথায় বলে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। রিঙ্কু আর কোনো কথা বলল না, কিন্তু সে যে বেজায় খুশি তা টের পাওয়া গেল। কৃষ্ণপদ কিছুতেই ভেবে পেল না রিঙ্কু ওই পুরনো কাগজের মধ্যে এমন কি পেল যার জন্য সে এত খুশি। এই বাড়িটার মতো রিঙ্কুও যেন তার কাছে এক রহস্যময় ব্যাপার হয়ে উঠতে লাগলো। দিন 2 পরে কালাচাঁদের কাছ থেকে 2টি সংবাদ পাওয়া গেল। এই 2টি সংবাদের মধ্যে কোনোটাই তেমন চমকপ্রদ কিছু না। প্রথম সংবাদ, সেই ঘরপোড়া গরুর পালাকার এবং প্রযোজক 2 দিন হলো বাড়িতে আসছেন না। দ্বিতীয় সংবাদটি হলো, জ্যোতিষী 2য় দফায় ভবিষ্যৎবাণী করে বলেছেন এই কৃষ্ণপক্ষেই বড় বাড়ির ভিতরে প্রবল গণ্ডগোল হবে। রক্তপাত এমনকি মৃত্যু পর্যন্ত হওয়াও বিচিত্র নয়। জ্যোতিষীর এই ভবিষ্যৎবাণী শুনে আদিনাথবাবু সেই জ্যোতিষীকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এইভাবে যদি বাড়ির ভাড়াটেদের মনে ভয় ঢুকিয়ে তাদের বাড়ি ছাড়তে বাধ্য করা হয়, তবে এই বাড়ির মধ্যেই একটি জলজ্যান্ত জ্যোতিষী নির্ঘাত খুন হবেন। তার ভাইপো ভাইজিরা এই কাজে সিদ্ধহস্ত। ঘরপোড়া গরুর পালাকার পালা করতে অন্যত্র কোথাও যেতেই পারেন। অতএব সেটা তেমন বড় খবর কিছু নয়। জ্যোতিষীর ভবিষ্যৎবাণী গোড়ায় শুনে কৃষ্ণপদ যতটা ভয় পেয়েছিল, এখন আর ততটা ভয় হয় না। তবে আদিনাথবাবু যে বলেছিলেন তার পরলোকগত 2 ভাইপো আর 1 বোন মাঝরাতে কোরাসে গান গায়, সেই গান কিন্তু এখনো পর্যন্ত কৃষ্ণপদ শুনতে পায়নি।
পেলেও তার বোঝার সাধ্য ছিল না যে কোনটা বেহাগ, কোনটা পিলু বা আর খ্যামটা। কৃষ্ণপদ একবার ভাবল কালাচাঁদের এই কথাগুলো রিঙ্কুকে জানানো দরকার, যদিও সে জানে না রিঙ্কুর কথাই তার কেন বারে বারে মনে হচ্ছে। অফিস থেকে ফিরে সন্ধ্যের পর কৃষ্ণপদ রিঙ্কুর ঘরে গেল। এখন আর এই বাড়িটাকে প্রথম দিনের মতো গোলকধাঁধা মনে হয় না। বাড়ি সম্পর্কে ভয়টা আগের চাইতে কমে এসেছে। দরজায় গিয়ে পরপর 3টে টোকা দেওয়ার পর রিঙ্কু দরজাটা খুলে দিয়ে বলল, ভিতরে আসুন, মনে মনে আপনার কথাই ভাবছিলাম। আমার হয়ে আপনাকে একটা উপকার করে দিতে হবে। কৃষ্ণপদ অবাক হলো। সে নিজে এত সাধারণ যে কারো উপকারে লাগতে পারে সে কথা সে ভাবেই না। সে বলল, কি উপকার? রিঙ্কু চেয়ারে বসতে বসতে বলল, আদিনাথবাবুর ছোট ভাইয়ের ঘরে একজন জ্যোতিষী ভাড়াটে থাকেন। উনি খুব বিখ্যাত জ্যোতিষী। ঘরটা আমি দূর থেকেই দেখিয়ে দেব, কিংবা কালাচাঁদকে বলে দেব, সেই আপনাকে নিয়ে যাবে। কৃষ্ণপদ কিছুই বুঝতে না পেরে বলল, ওই জ্যোতিষীর কাছে গিয়ে আমি কি করব? রিঙ্কু অনুরোধের গলায় বলল, কিছুই করতে হবে না। যাওয়ার আগে শুভকে সঙ্গে নিয়ে যাবেন। বলবেন শুভর একটা কোষ্ঠী করে দিতে। আপনিই কথা বলবেন। শুভকে কোনো প্রশ্ন করলে সে জবাব শুভই দেবে। ওকে আমার সব বোঝানো আছে। মোট কথা ওকে দিয়ে শুভর একটা কোষ্ঠী আপনাকে করিয়ে আনতে হবে। খরচ যা লাগবে তা আমি দেব। কৃষ্ণপদ শুকনো গলায় বলল, কোনো অনিষ্ট হবে না তো? রিঙ্কু সাহস দেওয়ার ভঙ্গি করে বলল, ভয় নেই, আমি তো আছি। ভরসা এবং বিশ্বাস দুটোই আমার উপর করতে পারেন। কৃষ্ণপদ রিঙ্কুর ঘর থেকে বেরিয়ে আসতে আসতে ভাবল, কোন জিনিসটা রিঙ্কুর দরকার? ওই জ্যোতিষীর কোষ্ঠী নাকি শুভর ভবিষ্যৎ সম্পর্কে জানা? এসব ব্যাপারের সঙ্গে শুভকে জড়াচ্ছে কেন? ওকে আমার সব বোঝানো আছে। রিঙ্কুর এই কথাটা থেকে বোঝা যাচ্ছে শুভর সঙ্গে রিঙ্কুর বেশ যোগাযোগ আছে এবং দুজনের মধ্যে অনেক বিষয়ে আলোচনাও হয়। কৃষ্ণপদ ঘরে এসে শুভর দিকে তাকালো। শুভ খাটের উপর বসে পড়ছে। নতুন জায়গায় এসে এখনো স্কুলে ভর্তি হয়নি। এর জন্য আবার একদিন অফিস কামাই হয়ে যাবে। প্রথমে ইচ্ছে হয়েছিল কথাটা শুভকে বলে, কিন্তু কৃষ্ণপদ নিজে থেকে কিছু বলল না। একটু পরে শুভ খাট থেকে নেমে এসে বলল, তুমি কোথায় গিয়েছিলে বাবা? কৃষ্ণপদ ইচ্ছে করেই আবেগহীন গলায় বলল, রিঙ্কুদের ওখানে। শুভ বাবার কাছে একটু এগিয়ে এসে ফিসফিস করে বলল, জ্যোতিষীর ব্যাপারে কথা হয়েছে? কৃষ্ণপদ চট করে উত্তর দিল না। ছেলের মুখের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে আস্তে আস্তে বলল, আসল ব্যাপারটা কি? শুভ উত্তর দিল, তা আমি জানি না। রিঙ্কুদি খালি বলেছে এখন আমি জলে চার ফেলেছি, মাছ ভিড়লে জাল ফেলব। এই রকম হেয়ালি থেকে কিছু বোঝা যায় না। কৃষ্ণপদ কিছু আন্দাজও করতে পারল না, কিন্তু তার মধ্যে একটা কৌতূহল মাথা চাড়া দিয়ে উঠতে লাগলো। গোড়ায় মনের মধ্যে যে দ্বিধা ছিল এবার তা যেন আস্তে আস্তে কেটে যাচ্ছে। শুভর উৎসাহ তাকে সাহস যোগাচ্ছে। কৃষ্ণপদ বলল, আগামীকাল অফিস থেকে এসেই যাব, তুই তৈরি থাকিস। কৃষ্ণপদ অফিস থেকে পরদিন একটু তাড়াতাড়ি ফিরে এলো। অন্যদিন বাড়ি ফিরতে ফিরতে রাত 7টা থেকে 7:30 হয়ে যায়। আজ যখন 6টার মধ্যে ফিরে এলো, গ্রীষ্মের আকাশে তখনও রোদ আছে। দক্ষিণ দিক থেকে চমৎকার বাতাস আসছে। ঘরে ঢুকে শুভকে দেখেই বুঝল শুভ একদম তৈরি এবং যাওয়ার প্রতীক্ষায় তার জন্যই অপেক্ষা করছে। রেনু স্বামীকে দেখে জিজ্ঞেস করল, শুভকে নিয়ে তুমি কোথায় যাবে? শুভ খালি বলছে বাবা এক জায়গায় নিয়ে যাবে, তা সেই জায়গাটা কোথায়? কৃষ্ণপদ উত্তর দিল, বেশি দূরে নয়, এই বাড়ির মধ্যেই। রেনু বলল, ও মা,
এই বাড়ির মধ্যেই, তা আমাকে বলতে বাধা কোথায়? কৃষ্ণপদ বলল, বলার তো সময় যায়নি। টেবিলের উপর থেকে চিরুনিটা তুলে মাথা আঁচড়াতে আঁচড়াতে বলল, এই বাড়িতেই একজন বিখ্যাত জ্যোতিষী থাকেন। উনি নাকি দারুণ কোষ্ঠী করেন, তাই শুভকে নিয়ে যাচ্ছি। ওকে দিয়ে শুভর একটা কোষ্ঠী করাবো। রেনুর চোখ বড় বড় হয়ে গেল। সে বলল, ওই সেই জ্যোতিষী যিনি বলেছিলেন এই কৃষ্ণপক্ষে এই বাড়িতে একজন মহিলা খুন হবেন? হ্যাঁ? কৃষ্ণপদ ঘাড় নেড়ে বলল, হ্যাঁ, তবে এখনো পর্যন্ত কেউ খুন হননি। শুভকে নিয়ে সেই জ্যোতিষীর কাছে কৃষ্ণপদ যাবে, এটা রেনুর ঠিক ভালো লাগলো না। তবুও বাধা দেওয়ার কথা সে ভাবল না, আপত্তিও করল না। শুভর একটা কোষ্ঠী তৈরি হোক, এটা রেনুরও ইচ্ছে। ওরা দুজনে দরজার বাইরে এসে এদিক ওদিক তাকালো। কৃষ্ণপদ বলল, জ্যোতিষীর ঘরটা আমি চিনি না, না চিনলে তো যেতে পারবো না। শুভ বলল, আমি চিনি, দুপুরবেলা দূর থেকে ঘরটা চিনিয়ে রেখেছে রিঙ্কুদি। তাছাড়া কালাচাঁদদা আসবে, রিঙ্কুদি আমায় বলেছে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। শীষ দিতে দিতে কালাচাঁদ এলো। তার কোলে একটা কালো বিড়াল। কালাচাঁদ এসেই বলল, আমার জন্যই দাঁড়িয়ে আছেন তো? জানেন, এই বাড়ির ভিতরে মোট 26টা বিড়াল আছে। হ্যাঁ, সবই এই চৌধুরী বাড়ির সম্পত্তি। এমন একটা সময় গিয়েছে যখন বিড়ালের বাচ্চা হলে চৌধুরী বাবুরা গ্রামের লোকদের ডেকে ডেকে খাওয়াতেন। হ্যাঁ, এখন আর সেই অর্থও নেই, দিলদার মেজাজও নেই, ইচ্ছেও নেই। 26টা বিড়ালের মধ্যে 8খানা হচ্ছে এইরকম কালো, যেন পিচ দিয়ে গায়ে ব্রাশ করেছে। আসলে এরা হচ্ছে উগান্ডার বিড়াল, ওখান থেকেই এসেছিল, বড় কর্তা এনেছিলেন। এরা তাদেরই বংশধর। গতকাল থেকে একটা কালো বিড়াল পাওয়া যাচ্ছিল না। অবশেষে খুঁজে পেতে আমি ওকে গুদাম ঘর থেকে বের করলুম। বিড়ালের গায়ের রংটা ঘন কালো, কিন্তু চোখ দুটো লাল, আর তাতেই বিড়ালটাকে খুবই হিংস্র দেখাচ্ছে। শুভ বিড়ালটার দিকে দেখতে দেখতে বলল, এরা কামড়ায়? কালাচাঁদ উত্তর দিল, কামড়ায় না আবার? হ্যাঁ, 8খানা কালো বিড়ালই তো হচ্ছে এই বাড়ির কমান্ডো ফোর্স। একবার এক ডাকাতের উপর আচমকা ঝাঁপিয়ে পড়ে তার কণ্ঠনালীতে এমনভাবে কামড়ে দিয়েছিল যে মোষপোতার গব্বর সিংহ ওই এক বিড়ালের কাছেই শেষ হয়ে গেল। বন্দুক খোলবার অবকাশই পেল না। তুলনায় সাদাগুলো কম হিংস্র, ওরা কেবল চোখে অ্যাটাক করে। কৃষ্ণপদ কালাচাঁদকে থামিয়ে দিয়ে বলল, এইসব হিংস্র কাহিনী শুনে কোনো লাভ নেই, আপনি আমাদের জ্যোতিষীর কাছে নিয়ে চলুন। শুভ বলল, তার আগে উগান্ডার বিড়ালটাকে আপনি বরং কোথাও রেখে আসুন, আমার খুব ভয় করছে। কালাচাঁদ বলল, সেই ভালো, সেই ভালো, ওই জ্যোতিষীকে দেখলে আবার ক্ষেপে ওঠে। কৃষ্ণপদ বলল, কাকে কাকে দেখলে বেশি ক্ষেপে যায়? কালাচাঁদ উত্তর দিল, অনলি 2 পারসনস। 1 ওই জ্যোতিষী, 2nd হচ্ছে ঘর পোড়া গরুর তবলিয়া। ভদ্রলোক তবলা কেমন বাজান তা জানি না, কিন্তু ওর ঘরে অনেক জোড়া তবলা, 1 জোড়া নাকি 2 জোড়া সিন্ধুকে তোলা। তবলা সিন্ধুকে রাখে এ তো বাপের জন্মে শুনিনি। উনি বলেন ওই তবলা দিয়ে আহিরি টোলার কোনো এক ওস্তাদের কাছে নাকি নাড়া বেঁধেছিলেন, তাই গুরুর নির্দেশে ওগুলো সিন্ধুকে পুড়ে রেখেছেন। কালাচাঁদ বিড়াল রাখতে গেল। যাওয়ার সময় কৃষ্ণপদ বলল, বেশি দেরি করবেন না। কালাচাঁদ হাত নেড়ে চলে গেল। নিজের ঘর থেকে বেরিয়ে রিঙ্কু আসছিল। শুভই প্রথমে দেখতে পেয়ে ডাকল। রিঙ্কু কাছে এসে কৃষ্ণপদকে বলল, কালাচাঁদ আসেনি? কৃষ্ণপদ বলল, এসেছিল, বিড়াল রাখতে গেল। রিঙ্কু বলল, একটু পরে যাওয়াই ভালো।
কালাচাঁদ ঠিক সময়ে আপনাদের নিয়ে যাবে। এখন উনি হোমযজ্ঞ করেন, তারপর ওর উপরে ঈশ্বর ভর করেন। তখন উনি অনেক ভবিষ্যৎবাণী করেন এবং কোষ্ঠী করার দায়িত্ব নেন। আমি ঘরে যাচ্ছি, এই পাথরের খণ্ডটা আপনাকে দিলাম। হোমযজ্ঞের পর বলবেন আপনি এই পাথরটা একবার হাত দিয়ে স্পর্শ করে দিন। আপনার স্পর্শে পুণ্য এই পাথর আমি পুজোর আসনে রাখব। বর্গক্ষেত্রের মতো দেখতে একটা সাদা পাথরের খণ্ড কৃষ্ণপদর হাতে দিয়ে রিঙ্কু নিজের ঘরের দিকে চলে গেল। রিঙ্কুর ব্যাপার স্যাপার কিছুই বোঝা যাচ্ছিল না। রিঙ্কু কি বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে কিছু করতে যাচ্ছে? ওর সেই বিশেষ উদ্দেশ্যটা কি কালাচাঁদ জানে? কৃষ্ণপদ একবার ভাবল কৌতূহলের বশে সে নিজেও কি কোনো ঝামেলায় জড়িয়ে পড়ছে। এই বাড়িতে কে কেমন, কার মনে কোন মতলব ঘুরছে সে বিষয়ে সে কিছুই জানে না। তার কোনো সমস্যা হলে সে বাড়িওয়ালা আদিনাথ বাবুকে বলবে, কিন্তু সে নিজেই যদি কোনো সমস্যা তৈরি করে বসে তবে আর কার কাছে বলবে? কৃষ্ণপদ একবার শুভর দিকে তাকালো। মনে মনে ভাবল তার বোধহয় ফিরে যাওয়াই উচিত। হালকা গোলাপি কাগজের একটা প্যাকেটে করে যে সাদা পাথরটা রিঙ্কু তাকে দিয়েছে তার উদ্দেশ্যটাই বা কি? সব মিলিয়ে বিষয়টা কৃষ্ণপদর কাছে জটিল লাগছিল। সে যখন ফিরে যাওয়ার সিদ্ধান্তটাই পাকা করে ফেলতে যাচ্ছে তখনই কালাচাঁদ এসে তাড়া দিয়ে বলল, চলুন, বাবাজির হোমযজ্ঞ এইমাত্র শেষ হয়েছে, এখন সব ভবিষ্যৎবাণী দেওয়ার সময়, আসুন আসুন। কৃষ্ণপদর সম্মতির কোনো তোয়াক্কা না করেই কালাচাঁদ শুভর হাত ধরে এগিয়ে চলল। কৃষ্ণপদকে বাধ্য হয়ে তার পিছন পিছন যেতে হলো। জ্যোতিষীর ঘরটা তখনও ধোঁয়ায় অন্ধকার হয়ে আছে। ঘরের মধ্যে লাল, সবুজ, হলদে নানা রকমের বাল্বের আলো জ্বলছে। যেন কুয়াশার রাতে বা ধোঁয়াশার সন্ধে রাস্তায় ট্রাফিক সিগন্যাল। কালাচাঁদ ঘরে ঢুকে, বাবা আমরা এসেছি বলে ঘরের একপাশে দেওয়াল ঘেঁষে দাঁড়ালো। শুভর একটা হাত কালাচাঁদের হাতে ধরা। কালাচাঁদের দেখা দেখি কৃষ্ণপদও দেওয়াল ঘেঁষে দাঁড়ালো। দেওয়ালটা ঠান্ডা, কেমন যেন স্যাঁতস্যাঁতে বোধ হলো। হোমযজ্ঞের আগুনেও এদিকের দেওয়ালটা গরম হয়নি। হঠাৎ ঘরের মধ্যে একটা বড় বাতি জ্বলে উঠেই নিভে গেল। এ যেন শখের নাটকের আলোক সম্পাতের মতো ব্যাপার। ওই আলোতে ক্ষণিকের জন্য জ্যোতিষীকে দেখা গেল, কিন্তু যতটুকু দেখা গেল তাতে জ্যোতিষীর মুখ মনে থাকার মতো নয়। জ্যোতিষী বললেন, হাত বাড়িয়ে দে। কালাচাঁদের মতো কৃষ্ণপদ আর শুভ হাত বাড়িয়ে দিল। জ্যোতিষী ওদের হাতে কিছু একটা দিয়ে বললেন, এটা শোধন করা হরিত কি অমৃত ফল, ঠাকুরের আসনে রেখে নিত্য সেবা করবি। কালাচাঁদ কৃষ্ণপদর পিঠে একটা খোঁচা দিয়ে অত্যন্ত মৃদু গলায় বলল, সাদা পাথরটা দিন, ওর হাতের স্পর্শ নিয়ে রাখুন। কৃষ্ণপদর একটু ভয় ভয় করছিল, তবুও সে গোলাপি রঙের কাগজের মোড়ক থেকে সাদা পাথরের খণ্ডটা বের করে জ্যোতিষীর দিকে এগিয়ে দিয়ে বলল, বাবা এটা একটু স্পর্শ করে দিন, নিত্য পূজা করব। জ্যোতিষী হাত বাড়িয়ে পাথরের খণ্ডটা নিলেন। আবছা অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। একটু পরে পাথরের খণ্ডটা নিজেই একটা কাগজে মুড়ে কৃষ্ণপদকে দিয়ে বললেন, যা নিয়ে যা। কৃষ্ণপদ এবার কোষ্ঠীর কথাটা বলল। জ্যোতিষী গম্ভীর গলায় বললেন, আগামীকাল এক পক্ষকালের মধ্যে আমি কারো কোষ্ঠী রচনা করব না, কারো সম্পর্কে কোনো ভবিষ্যৎবাণীও করব না, তোরা এখন যেতে পারিস। আধো অন্ধকারেই কৃষ্ণপদ কালাচাঁদের দিকে তাকালো, কিন্তু কালাচাঁদের মুখটাও স্পষ্ট নয়, কোনো ইশারা করলে বুঝতে পারবে না। তাই কৃষ্ণপদ হাত বাড়িয়ে কালাচাঁদের পিঠে খোঁচা দিল। কালাচাঁদ বলল, বাবা এই নাবালক ছেলেটির উপর একটু দয়া হয় না? আপনি দয়ার অবতার, আপনি ফেরালে আর কোথায় যাব। আবার ক্ষণিকের জন্য বড় লাইট জ্বলে উঠেই নিভে গেল। এবার আদেশ হলো,
ওকে নিয়ে পাশের ঘরে আয়। ওরা তিনজনে ঘরের বাইরে এসে পাশের ঘরের বন্ধ দরজার সামনে দাঁড়ালো। খানিক পর পাশের ঘরের দরজা খুলে গেল। এই ঘর আগের ঘরের মতো অন্ধকার আর ধোঁয়া ভর্তি নয়, এখানকার আলোটাও উজ্জ্বল। আগের ঘরটায় ধোঁয়ার জন্য চোখ জ্বালা করছিল। এই ঘরে সেই অস্বস্তি নেই। ঘরে ঢোকার একটু পরে জ্যোতিষী বাবাজি এলেন। এক মুখ কাঁচা পাকা দাড়িতে, গোটা মুখটাই প্রায় ঢাকা। এসেই শুভর দিকে তাকালেন। স্থির দৃষ্টিতে শুভর মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে বললেন, তোদের ঘোরতর বিপদ। তোরা মোষ পোতা ছেড়ে পালা, কোষ্ঠী করতে হবে না। আমি তোর হাত দেখে এই কাগজে যা যা লিখে দিচ্ছি তা যেন অবশ্যই পালন করা হয়। কৃষ্ণপদ জানে না জ্যোতিষী ঠিক বলছেন না বেঠিক বলছেন, তবুও নিজের নাবালক ছেলেকে এইসব কথা বললে সব বাবাই মনে মনে ঘাবড়ে যাবে। কৃষ্ণপদ ঘাবড়ে গেল। কালাচাঁদ শুভকে এগিয়ে দিয়ে জ্যোতিষীর পায়ের কাছে বসল। জ্যোতিষী শুভর হাত দেখে একটা সাদা কাগজে ফসফস করে কি সব যেন লিখে দিলেন। কৃষ্ণপদ লক্ষ্য করল জ্যোতিষী বাঁ হাতে লিখলেন। সব কাজই বাঁ হাতে করছেন, যাকে চলতি ভাষায় বাওয়া বলে। এই জ্যোতিষীও তাই। কাগজটা কৃষ্ণপদর হাতে দেওয়ার সময় কৃষ্ণপদ লক্ষ্য করল জ্যোতিষীর বাঁ হাতে 6টা আঙুল, কড়ি আঙুলের পাশে আরও একটা ছোট আঙুল। জ্যোতিষীর লেখা কাগজটা নিয়ে ওরা তিনজনে বেরিয়ে এলো। বাইরে তখন কৃষ্ণপক্ষের অন্ধকার। অন্ধকার আকাশে কয়েকটা তারা ফুটে আছে। কৃষ্ণপদ কালাচাঁদকে জিজ্ঞেস করল, কৃষ্ণপক্ষ শেষ হতে আর কদিন বাকি? কালাচাঁদ বলল, আরো 10 দিন। কৃষ্ণপদ বলল, এই 10 দিনে আরো অনেক কিছু ঘটে যেতে পারে, তাই না? কালাচাঁদ উত্তর দিল, অবশ্যই পারে। শুভ কালাচাঁদের কাছে জানতে চাইল, কি ঘটতে পারে? কালাচাঁদ বলল, সেটা না ঘটার আগে বলা যাবে না, তবে খুনটুন হতে পারে। নিজেদের ঘরের সামনে এসে শুভ বলল, একবার রিঙ্কুদির ঘরে যেতে হবে, ওকে বলতে হবে না কি কি হলো? কালাচাঁদদা, আমি কিন্তু জ্যোতিষী বাবার ঘরের খাটের নিচে একজোড়া তবলা দেখেছি। কালাচাঁদ বলল, তাই নাকি? উনিও তবলা বাদক? গোটা বাড়ি জুড়েই তবলা তরঙ্গ চলছে। কালাচাঁদ ওদের দুজনকে নিয়ে রিঙ্কুর ঘরে এলো। দরজা খুলে দিতেই দেখা গেল রিঙ্কুর ঘরে একজন লোক বসে রিঙ্কুর মার নাড়ি দেখছে। কৃষ্ণপদ বলল, আপনার মা কি অসুস্থ? রিঙ্কু জবাব দিল, মনে হচ্ছে প্রেশারটা বেড়েছে, তাই ডাক্তারবাবুকে ডেকে একবার পরীক্ষা করিয়ে নিচ্ছি। আপনাদের কাজ হয়েছে তো? কৃষ্ণপদ কিছু বলতে যাচ্ছিল। রিঙ্কু তাকে ইশারায় থামিয়ে দিয়ে বলল, আপনারা ঘরে যান, আমি কালাচাঁদের কাছ থেকে সব শুনে নেব, পরে আপনাদের সঙ্গে কথা বলবো। ওই পাথরের টুকরো, যদিও ওটা পাথরের মতো দেখতে হলেও আসলে কাঁচ, খুব দামি কাঁচ, বেলজিয়ামের, ওটা দিয়ে যান। কৃষ্ণপদ ওটা দিল। দেওয়ার আগে এই বিচিত্র কাঁচটাকে দেখল, যেটা দেখতে শ্বেত পাথরের মতো। শুভ বলল, আমাদের একটা করে হরিতকি দিয়েছেন, আর আমার হাত দেখে একটা কাগজে কি সব লিখে দিয়েছেন। রিঙ্কু তড়িৎ গতিতে উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বলল, দেখি সেই কাগজটা। কৃষ্ণপদ পকেট থেকে কাগজটা বের করতে করতে বলল, ওই জ্যোতিষী কিন্তু বাওয়া, মানে বাঁ হাতে লেখেন, বাঁ হাতেই সব কাজ করেন, আর বাঁ হাতে 6টা আঙুল, কড়ি আঙুলের পাশে আরও একটা ছোট আঙুল। কৃষ্ণপদ যখন কথাগুলো বলছিল তখন রিঙ্কুর মুখ ক্রমেই খুশিতে চকচক করে উঠছিল। ডাক্তারও মনোযোগ দিয়ে কৃষ্ণপদর কথা শুনছিলেন। কৃষ্ণপদ থামতেই ডাক্তারবাবু রিঙ্কুর দিকে তাকালেন। রিঙ্কু জিজ্ঞেস করল, কেমন দেখলেন? ডাক্তারবাবু বললেন, আপনার অনুমানই ঠিক।
যে ওষুধ যেমনভাবে চলছিল তাই চলবে। কৃষ্ণপদ আর শুভ বেরিয়ে এলো। কালাচাঁদকে রিঙ্কু একটু থেকে যেতে বলল। যদি নতুন কোনো ওষুধ কিনে আনতে হয় তাহলে এই রাতে কালাচাঁদকে দরকার হবে। কৃষ্ণপদ নিজের ঘরে এসে জামা খুলতে খুলতে ভাবল, রিঙ্কু মেয়েটাই বা কেমন? জ্যোতিষীকে নিয়ে ওরই বা এত মাথা ব্যথা কেন? জ্যোতিষী সম্পর্কে রিঙ্কু কি অন্যরকম কিছু ভাবে? কিন্তু সেই অন্যরকম ভাবনাটাই বা কেমন? পৃথিবীর বহু মানুষই তো বাঁহাতে লেখে এবং বাঁহাতে সব কাজ করে। জ্যোতিষীও হয়তো সেই লক্ষ লক্ষ বাবাদের একজন। তাতে রিঙ্কুর এত খুশি হওয়ার কারণ কি? তাদের অফিসের একজন লোকের তো ডান পায়ে 6টা আঙুল। সবাই ঠাট্টা করে বলে, দত্তদা, আর একটু বেশি পুণ্যি করলে একটার জায়গায় 2টো মাথা হতো। দত্তদাও রসিক মানুষ। সে হেসে বলে, 2টো মাথা দিয়ে কাজ করলে কি অফিস আমাকে 2জনের মাইনে দিত? জামা খুলে কৃষ্ণপদ পাখার তলায় বসল। সে জানে রান্নাঘরের কাজ মিটলেই রেনু এসে জানতে চাইবে শুভকে দেখে জ্যোতিষী কি বলেছেন। যা বলেছেন তা শুনে রেনুর ভয় বাড়বে বই, কমবে না। আসলে শুভকে দিয়ে রিঙ্কু তার কোনো একটা উদ্দেশ্য সিদ্ধ করতে চাইছে। 24 বছরের একটা মেয়ে, এতদিনে বিয়ে থা করে সংসার করার কথা, তা না করে রিভলভার নিয়ে ঘুরছে। ওটা রিভলভার না পিস্তল সেটা অবশ্য কৃষ্ণপদ জানে না। শুভ এসে বাবার কাছে দাঁড়ালো, বলল, বাবা, হরিতকিটা কি করব? কৃষ্ণপদ বলল, ওটা টেবিলে রেখে দে, নইলে জানলা দিয়ে ফেলে দে। কিসের থেকে কি হয় সেটা তো জানি না। শুভ বলল, আজ থাক, কাল রিঙ্কুদিকে দিয়ে আসব। ও তো ঘরের মধ্যে কত কিছু করে। কৃষ্ণপদ এবার নিজের জামার পকেট থেকে হরিতকিটা নিয়ে দেখল। শুভরটাও দেখল। দূর থেকে দেখলে হরিতকির মতোই মনে হয় বটে, কিন্তু হাতে নিয়ে একটু টেপাটিপি করে কৃষ্ণপদ বুঝল এটা আর যাই হোক হরিতকি নয়। এটা কাল সকালেই রিঙ্কুর কাছে দিয়ে দেওয়াই ভালো। কিন্তু কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হলো না। কালাচাঁদ এসে কৃষ্ণপদ আর শুভকে ডেকে নিয়ে গেল। ঘরের মধ্যে সেই ডাক্তার তখনও বসে। ওদের দেখে রিঙ্কু বলল, আপনাদের হরিতকি 2টো দেখি। ওরা দুজনেই ওদের হরিতকি রিঙ্কুর হাতে দিল। রিঙ্কু দেখে নিয়ে ডাক্তারবাবুর হাতে দিয়ে বলল, ডাক্তারবাবু, দেখুন তো আমার অনুমান ঠিক কি না? ডাক্তারবাবু হরিতকি 2টো দেখতে দেখতে বললেন, আপনার কথাই ঠিক। এগুলো হাতে বানানো হয়। পুরনো দিনে, এমনকি এখনো কোনো গুপ্ত হানায় এগুলো ব্যবহার করা হয়। এর ভিতরে এক ধরনের গ্যাস ভরা আছে। 3 থেকে 4 ঘন্টা পর নিঃশব্দে এটা খুলে যায় বা ফেটে যায়। তখন এই গ্যাস ছড়িয়ে পড়ে ঘরের সবাইকে ঘুম পাড়িয়ে দেয়, প্রবল ঘুম। শিশু, বৃদ্ধ, গর্ভবতী নারী এবং অসুস্থ লোকের পক্ষে এই গ্যাস মারাত্মক, মৃত্যুও হতে পারে। কৃষ্ণপদর শরীর কাঁপতে লাগলো। সে শুভকে জড়িয়ে ধরে বলল, আমরা তো কারো ক্ষতি করিনি, আমাদের কেন ক্ষতি করবে? আমাদের দোষটা কোথায়? রিঙ্কু বলল, সবচেয়ে বড় দোষ আপনি বা আপনারা আমার কথা মতো কাজ করেন। এই বাড়িতে আমরা আসার আগে 2জন রহস্যজনকভাবে খুন হয়েছেন। সেই খুনের কিনারা করার দায়িত্ব নিয়েই আমার এখানে আসা। আদিনাথবাবু আর কালাচাঁদ ছাড়া কেউ জানেন না আমার আসল পরিচয় কি। আমি সুনেত্রা সেন, প্রাইভেট গোয়েন্দা। এই যে ডাক্তারবাবু, ইনি লালবাজার থেকে এসেছেন। রিঙ্কু ডাক্তারবাবুর দিকে তাকিয়ে বলল, আজ রাতেই আমার অ্যাকশন শুরু হবে। আপনি আমাকে সাহায্যের জন্য তৈরি তো? ডাক্তারবাবু উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আমার লোকেরা বিভিন্ন বেশে বাড়িটার বাইরে সবকটা রাস্তা আটকে থাকবে। আমি থাকব নিচে যাওয়ার সিঁড়ির মুখে, ঠিক রাত 12টায়।
ডাক্তারবাবু হাতে ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালেন। কালাচাঁদ তার সঙ্গে নিচে গেল। রিঙ্কুর মা বিছানার উপর উঠে বসে শুভকে আদর করে বললেন, দাদু ভাই, আজ রাতে অসুরবধ পালায় তোমাকেও দরকার, ভয় পাবে না তো? কৃষ্ণপদ আঁতকে উঠে বলল, তা কি করে সম্ভব? এইসব খুন খারাপির মধ্যে ওইটুকু ছেলে কি করবে? রিঙ্কু বলল, ভয় পাবেন না, শুভ থাকবে আমার ঘরে। এই যে ইনি আসলে আমার মা নন, মা সেজে আছেন। উনি ভবানীপুরের বিখ্যাত মুখুজ্জে বাড়ির সেজ বউ। উনি এই কেসটা আমাকে হাতে নিতে বলেছেন। একটা জোচ্চুরি কেসের কিনারা করতে এসে খুনির সন্ধান পেয়ে গিয়েছি। শুভকে রেখে কৃষ্ণপদ একা যেতে চাইল না। রিঙ্কু বলল, বেশ, তাহলে কালাচাঁদ আসা পর্যন্ত অপেক্ষা করুন। কৃষ্ণপদ এক বুক উত্তেজনা নিয়ে অপেক্ষা করতে লাগল। কালাচাঁদ ফিরে আসা পর্যন্ত কৃষ্ণপদকে অপেক্ষা করতেই হবে। এখন সেই অপেক্ষা করতে গিয়ে মনে হলো অপেক্ষার প্রহরগুলো কত দীর্ঘ মনে হয়। আধ ঘন্টার মধ্যেই কালাচাঁদ ফিরে এলো, কিন্তু এই আধ ঘন্টা যেন কৃষ্ণপদর কাছে 8 ঘন্টার বেশি সময় বলে বোধ হচ্ছিল। কালাচাঁদ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিতে দিতে বলল, ঘর পোড়া গরু ঘরে ইন করে গিয়েছে, হাতে বিয়ে বাড়ির কাঁচা বাজার করার মতো একটা ব্যাগ। রিঙ্কু বলল, অত বড় ব্যাগে করে কি নিয়ে এলো? কালাচাঁদ নিরুত্তাপ ভঙ্গিতে বলল, উনি তো তবলা ছাড়া কিছু আনেন না, মনে হচ্ছে আজ রাতে জোর তবলা চর্চা হবে। এই সময় রিঙ্কুর মোবাইলে ফোন এলো। রিঙ্কু কানের কাছে তুলে নিয়ে উঠে গেল অন্য ঘরের দিকে। একটু পরে ফিরে এসে বলল, কালাচাঁদ, আজ রাতে মাত্র 2টো কালো বিড়াল ছাড়া থাকবে, যে দুটোর সবচেয়ে ভালো ট্রেনিং। তুমি আজ তোমার ঘরে শোবে না, কিন্তু ট্রেনিং দেওয়া বিড়াল দুটো থাকবে তোমার ঘরের কুলুঙ্গিতে। আজ রাতে জ্যোতিষীর টার্গেট শুভ, আর তবলিয়ার টার্গেট তুমি। কৃষ্ণপদ যেন শিউরে উঠল। সে বলল, শুভ টার্গেট কেন? ও তো কোনো অন্যায় করেনি। রিঙ্কু মোবাইলটা টেবিলের উপর রাখতে রাখতে বলল, শুভই তো প্রথম আমাকে জিজ্ঞেস করে, মানে আমার কাছে জানতে চায়, ওই তবলিয়া কি চাকরি করেন? যাত্রা দল করার টাকা কে দিলেন? ওর বাবা? আমার নির্দেশ মতো দরজার চাবি লাগানোর ফুটো দিয়ে দেখেছে কিছু কিছু তবলা সিন্ধুকে তুলে রাখে। কৃষ্ণপদ বলল, তাতে কি হলো? রিঙ্কু বলল, শুভর কথা শুনেই আমি ঘরপোড়া গরুর উপর নজর রাখি। দূর থেকে তবলিয়া আর জ্যোতিষীর ফটোও তুলি। ওরা জানতেও পারে না। সেই ফটো, বিশেষ করে তবলিয়ার ফটোটি দেখে এই যিনি আমার মা সেজে আছেন, তিনি বলেন, আমি যাকে খুঁজছি তার সঙ্গে এই লোকটার মুখের মিল খুঁজে পাচ্ছি। তবে সেই লোকটার মাথায় তো এত চুল ছিল না, ছিল চকচকে টাক। তারপর তবলিয়ার সঙ্গে মুখোমুখি হওয়ার পর বুঝি ওটা খুব ভালো জাতের একটা উইক। নিজেকে আড়াল করতে একজন উইক পরেছেন আর একজন দাড়ি রেখেছেন। কৃষ্ণপদ বলল, দাড়িটাও কি নকল? রিঙ্কু বলল, না, ওটা আসল। আগে ছিল ফ্রেঞ্চ কাট, এখন গোটা মুখেই দাড়ির জঙ্গল। ওই জ্যোতিষী জ্যোতিষবিদ্যা কতটা জানেন তা আমি বলতে পারবো না, তবে উনি একজন হিপনোটিস্ট। ওই বিদ্যাটি ভালো জানা আছে। যদি ঘর থেকে গভীর ঘুমের মধ্যে শুভকে নিয়ে যেতে পারেন, তাহলে তাকে ওই সম্মোহন শক্তির দ্বারা বশ করে শুভকে আমার বিরুদ্ধে কাজে লাগাবেন। শুভকে খুন করে তার দায় আমার ঘাড়ে চাপিয়ে আদিনাথ বাবুকে বলে আমাকে এই বাড়ি থেকে তাড়াবেন, নয়তো নিজেরা ঠিকানা বদল করে অন্য কোথাও যাবেন। কৃষ্ণপদর গলা শুকিয়ে কাঠ। কোনো মতে 1 গ্লাস জল খেয়ে বলল, আমাদের এই সব ব্যাপারে কেন যে জড়ালেন? হ্যাঁ, এখন যে কোন অঘটনের মধ্যে পড়তে হবে সেটা কেমন করে জানবো? আমার একটি মাত্র সন্তান। রিঙ্কু এবার একটু কঠোর গলায় বলল,
এত দুর্বল মন হলে আজকের পৃথিবীতে বাস করা যায় না। আজকের অ্যাটাকটা হবে আপনাদের ঘরে। দুটো জাল হরিতকির অ্যাকশনে আপনারা যখন গভীর ঘুমে থাকবেন, তখন জ্যোতিষী বাবাজি আপনাদের দরজা খুলে ঘরে ঢুকবেন। যে কোনো ধরনের দরজা এবং তালা তিনি অতি সহজেই খুলতে পারেন। আপনারা যে ঘরে আছেন ওই ঘরেই অনেক বছর আগে চৌধুরী বাড়ির ছোট বউ খুন হন। ওই ঘরের দেওয়ালের মধ্যে পিতলের ঘড়ায় দেদার সোনা রাখা আছে। জ্যোতিষীর সেগুলো চাই। প্রয়োজনে ঘুমের মধ্যে আপনাদের হত্যাও করতে পারেন। এতক্ষণ ভয়টা কৃষ্ণপদর বুকের মধ্যে দাপাদাপি করছিল। এবার তার শরীর কাঁপতে লাগলো। প্রথমে দুটো পা, পরে দুটো হাত, ক্রমে ক্রমে গোটা শরীর। রিঙ্কু তার পকেট থেকে রিভলভারটা বের করে বলল, তবে আপনারা ভয় পাবেন না। আজ রাতে আপনারা শোবেন অন্য ঘরে। সেই ঘরটা নিরাপদ। রিঙ্কু বলল বটে, কিন্তু কৃষ্ণপদ মনে তেমন সাহস পেল না। এই কৃষ্ণপক্ষের রাতে ভুল ভুলাইয়া মার্কা একটা বাড়িতে যখন দুপক্ষের অ্যাকশন শুরু হবে, তখন আর এই বাড়িটা নিরাপদ থাকবে না, থাকার কথাও নয়। সেই সময় কার গুলি, কার লাঠি কখন যে কার উপর পড়বে কে জানে। বাবা নবীন হালদার ভয় পেয়ে কখন যে কি করে বসবেন সেটাও একটা সমস্যা। এছাড়া আছে লাল চোখওয়ালা উগান্ডার সেই হিংস্র বিড়াল দুটো। যতই ট্রেনিং থাক, সে কি জানে কোন লোকটা ভালো আর কোন লোকটা মন্দ? অন্ধকারের মধ্যে কৃষ্ণপদর গলার শিরাও খাবলে ধরতে পারে। কৃষ্ণপদ বসে বসে যখন এইসব ভাবছিল, ততক্ষণে রিঙ্কু পাশের ঘর থেকে পোশাক বদলে এলো। জিন্সের প্যান্টের উপর কালো গেঞ্জি, হাতের পিস্তলটা কোমরে গুঁজে নিয়ে বলল, চলুন, খাওয়া দাওয়া সেরে চট করে আমার সঙ্গে চলে আসুন। দরজায় আপনি তালা দেবেন না, তালা আমি সঙ্গে করে নিয়ে এসেছি। কৃষ্ণপদ বলল, আমাদের তালা আছে। রিঙ্কু বলল, তা আমি জানি, তবে আজকের রাতের জন্য আমার তালাটাই লাগাতে হবে। রিঙ্কু তাড়া দিয়ে কৃষ্ণপদ আর শুভকে নিয়ে গেল। কালাচাঁদ পকেট থেকে অনেক ঘুঙুর বের করে বলল, 8টা কালো বিড়ালের গলাতেই আজ ঘুঙুর বেঁধে দিতে বলেছেন, তাতে ওদের মুভমেন্ট টের পাওয়া যাবে। জ্যোতিষী বাবাজিও একটু ঘাবড়ে যাবেন। রিঙ্কুদি ফিরে আসা পর্যন্ত আমি আপনার সঙ্গে আছি। কালাচাঁদের কথা শেষ হতেই চিন্তামণির ঘরে তবলা বাজতে শুরু করল। সেই একই বাজনা, ধা ধিন ধিন না। কালাচাঁদ ফিসফিস করে বলল, মনে হচ্ছে ওরাও তৈরি। আমাদের সঙ্গে পুলিশ আছে, ভাববেন না, ওরা মাত্র 2 জন। ওরাও ভাড়া করে লোক আনতে পারে। টাকা দিলে যেমন চাল ডাল দুধ ফল পাওয়া যায়, এখন টাকা দিলে মানুষ মারার লোকও মেলে। ওই টাকা দেওয়াকে বলে সুপারি দেওয়া। রিঙ্কুর মা বলে পরিচিত ভবানীপুরের সেই মুখুজ্জে গিন্নি বললেন, যা বাজাবার এখনই বাজিয়ে নিক। ও যে বাজাতে বাজাতে কারণে অকারণে হঠাৎ করে একটা তেহাই দেয়, ওটা মনে হয় কোনো সংকেত। কালাচাঁদ বোতল থেকে জল খেল। বাঁ হাত দিয়ে ঠোঁটের উপর থেকে জলটা মুছে নিয়ে বলল, যা বাজাবার আজকের মতো বাজিয়ে নিক। আজকের তেহাই ওর কোনো কাজেই লাগবে না। মুখুজ্জে গিন্নি আর কালাচাঁদ যাঁদের জন্য অপেক্ষা করছিলেন তাঁরা এলেন। প্রথমে রিঙ্কু আর তার পিছন পিছন নবীনবাবু, রেণু, শুভ আর কৃষ্ণপদ। রিঙ্কু বলল, মুখে কোনো শব্দ করবেন না। আপনারা আমার পাশের ঘরে গিয়ে শুয়ে পড়ুন। আপনারা সবাই যান, শুধু শুভ আমার কাছে থাকুক। রেণু আতঙ্কিত গলায় বলল, শুভর কিছু হবে না তো? রিঙ্কু রেণুর দিকে তাকিয়ে বলল, শুভকে নিয়ে কোনো চিন্তা নেই। আপনারা নিশ্চিন্তে গিয়ে পাশের ঘরে ঘুমিয়ে পড়ুন। ওরা 3 জনে চলে যেতেই রিঙ্কু কালাচাঁদকে নিয়ে দরজার বাইরে গেল। বেশ খানিকক্ষণ পর ফিরে এসে বলল, ব্যাস, সব ফাঁদ পাতা হয়ে গিয়েছে। ঘুঘু এবার ফাঁদে ধরা পড়বেই। রিঙ্কুদের ঘরের বাতি নিভিয়ে দেওয়া হলো। অন্ধকারে শুভ একটু ভয় পেয়ে গিয়ে পাশে বসা মুখুজ্জে গিন্নির হাত চেপে ধরল। তিনি অন্ধকারেই শুভর মাথায় হাত রেখে বললেন, অন্ধকারে ভয় পাচ্ছ দাদা ভাই?
একটু পরেই ঘরের ফুটল্যাম্প জ্বলে উঠবে, তখন আর এত অন্ধকার থাকবে না। সত্যি ফুটল্যাম্পটা জ্বলে উঠতেই ঘরের জমাট অন্ধকার যেন কিছুটা তরল হয়ে গেল। মুখুজ্জেগিন্নি রিঙ্কুকে খুব আস্তে আস্তে জিজ্ঞেস করলেন, কালাচাঁদকে কোথায় রেখে এলি? রিঙ্কু বলল, কৃষ্ণপদবাবুর খাটে চাদর ঢাকা দিয়ে শুয়ে আছেন দুজন পুলিশ, শুভর জায়গায় দুটি বিড়াল আর তার পাশে কালাচাঁদ। কৃষ্ণপদবাবুর দরজার তালাটা আমার, ওটা একটা বিশেষ ধরনের তালা। ওর মধ্যে চাবি বা অন্য কিছু ঢোকালেই আমার এই রিমোট কন্ট্রোল মেশিনে আলো জ্বলে উঠবে এবং পিং পিং আওয়াজ হবে। চলতি ভাষায় একে বলা হয় লক সেফটি অ্যালার্ম। যেমন অনেক মোটর গাড়ি আছে না, যার স্টিয়ারিংয়ে হাত দিলে বিকট আওয়াজ হয়, এও খানিকটা ওই ধরনের। তবে আওয়াজের মাত্রাটা আমি ইচ্ছে করেই কমিয়ে রেখেছি, যাতে আমি ছাড়া আর কেউ যেন টের না পায়। কিছু একটা ঘটে গেলে তা সবাই বুঝতে পারে কি ঘটল, কিন্তু কিছু ঘটবার আগে যে উত্তেজনা, সেটা যে এত তীব্র, এমন টনটনে হয়, সে অভিজ্ঞতা আগে কখনো শুভর হয়নি। শুভ মনে মনে অনেকক্ষণ ধরে ভেবেও বুঝতে পারছে না রিঙ্কু তাকে কেন নিজের কাছে রেখে দিল। সে কোন কাজে লাগবে? গোটা ঘর জুড়ে অন্ধকার, পায়ের কাছে মেঝের 4 আঙুল উপরে ফুটলাইটের সামান্য আলো, ঘরের মধ্যে কেউ কোনো কথা বলছে না। রিঙ্কু নিজের হাত ঘড়িটার দিকে দেখছে। টেবিলের উপর একটা বড় আকারের টেবিল ঘড়ি। আজ এই ঘরের মধ্যে কোনো শব্দ নেই বলে টেবিল ঘড়ি চলার সামান্য শব্দ, যা দিনের বেলা প্রায় শোনাই যায় না, সেই শব্দটাই এখন বেশ স্পষ্ট মনে হচ্ছিল। শুভ খেয়াল করল তবলা বাজনাটা আজ হঠাৎ করে থেমে গিয়েছে। রিঙ্কুদিকে কথাটা বলার খুব ইচ্ছে হচ্ছিল, কিন্তু বলতে সাহস পেল না। তবলা যে বন্ধ হয়ে গিয়েছে, সেটা কি এই ঘরের অন্য দুজন টের পাননি? এই সময় রিঙ্কুর মোবাইলটা ক্ষীণভাবে বেজে উঠল। রিঙ্কু তার ঠোঁটের উপর হাত দিয়ে আড়াল করে বলল, বলুন। ওদিক থেকে কে যে কি বলল সে কথা শুভ জানে না। মোবাইল ফোন কান থেকে নামিয়ে ড্রয়ার থেকে কিছু একটা বের করে রিঙ্কু বলল, এই জিনিসটা একটা টর্চ, দেখতে খুবই ছোট, কিন্তু এর আলোর খুব জোর আছে। ওই জ্যোতিষীর ঘরের একটা জানলার শিক বাইরে থেকে সহজেই খোলা যায়। নিজের অপকর্মের সাহায্যের জন্য এই ব্যবস্থাটা জ্যোতিষী নিজেই করেছিলেন। শুভ, তুমি আমার সঙ্গে যাবে। আমি জানলার শিক খুলে তোমাকে ওই ঘরের মধ্যে ঢুকিয়ে দেব। শুভ শুকনো গলায় বলল, তারপর? রিঙ্কু বলল, আলো জেলে দেখবে ওর বিছানাটা কোথায়। ওর বালিশের খোলের ভিতর একটা লাল ডায়েরি আছে, খুব ছোট, পকেট ডায়েরির মতো। ওই ডায়েরিটা নেবে। ওর কমণ্ডলুর মধ্যে একটা জিনিস আছে, তুমি জানলা দিয়ে ওই কমণ্ডলুটা আমাকে দেবে। তারপরেই বেরিয়ে আসবে, আমি তোমাকে বের করে আনব। মুখুজ্জেগিন্নি ফিসফিস করে বললেন, সবই তো মোটামুটি জানা হয়ে গিয়েছে, এবার পুলিশ দিয়ে ঘিরে ফেললেই তো হয়। রিঙ্কুও ফিসফিস করে বলল, তার আগে মোক্ষম প্রমাণগুলো দরকার। প্রমাণ ছাড়া ওকে আদালতে তোলা, এমনকি পুলিশের হাতে দেওয়াও ঠিক নয়। এই প্রমাণের জন্যই তো আপনাকে নিয়ে এখানে এসেছি। মুখুজ্জেগিন্নি চুপ করে গেলেন। রিঙ্কু ঘরের মধ্যে পায়চারি করতে লাগলো। কখনো ঘড়ি দেখছে, কখনো নিজের লক সেফটি অ্যালার্মের দিকে দেখছে। রিঙ্কু ফিসফিস করে বলল, এত দেরি তো হওয়ার কথা নয়। ওরা কি আমাদের প্ল্যান জানতে পেরে গিয়েছে? কিন্তু কেমন করে জানবে? রিঙ্কু নিজের চেয়ারে বসে মনে মনে নানা বিষয় ভেবে যাচ্ছিল। বেশিক্ষণ না, মিনিট 10 পরেই লক সেফটি অ্যালার্মটা বেজে উঠল। রিঙ্কু চেয়ার থেকে উঠে দাঁড়ালো। নিজের দরজার সামনে অ্যালার্মটা কানে নিয়ে অপেক্ষা করতেই একসময় ইশারায় শুভকে ডাকল। ঘরের দরজাটা ইচ্ছে করেই বন্ধ করেনি রিঙ্কু, শুধু ঘরের ভিতর থেকে ভেজিয়ে রেখেছিল। রিঙ্কু আর শুভ বাইরে এলো। জ্যোতিষীর ঘরের জানলার 3টে শিক খুলতেই যতটা ফাঁক হলো, তা দিয়ে শুভ অনায়াসে গলে যেতে পারে। রিঙ্কু শুভকে জানলা দিয়ে গলিয়ে দিল।
টর্চটা আগেই দেওয়া ছিল। রিঙ্কুর যা পোশাক তাতে এই অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে থাকলে কেউ বুঝতে পারবে না এখানে কোনো মানুষ দাঁড়িয়ে আছে। শুভকে যা যা বলা হয়েছিল ঘরের মধ্যে ঢুকে শুভ তাই করতে লাগলো। শুভ যখন ঘর থেকে বেরিয়ে আসার জন্য জানলার কাছে এসে ফিসফিস করে ডাকছে, রিঙ্কুদি, রিঙ্কুদি, ঠিক তখনই একটা প্রবল চিৎকারে শুভ ঘরের মধ্যে বসে পড়ল। অন্ধকারের মধ্যে চিৎকারটা হয়েই চলেছে। শুভ ভেবে পাচ্ছে না এমন একটা অবস্থায় তাকে ফেলে রিঙ্কুদি কোথায় গেল। এইসব চিৎকারে জ্যোতিষী যদি তার নিজের ঘরে চলে আসেন তাহলে শুভর অবস্থাটা কেমন হবে? জ্যোতিষী হয়তো শুভকে খুনই করে ফেলবেন। শুভ জানলার কাছে মুখ এনে বলল, রিঙ্কুদি, রিঙ্কুদি, তুমি কোথায়? কেউ কোনো সাড়া দিল না। শুভ বুঝতে পারছে ওই চিৎকারে করিডোরের বাতিগুলো জ্বলে উঠেছে, লোকজন যাতায়াত শুরু করেছে, কিন্তু রিঙ্কুদি কোথায়? কেই বা অমন করে চিৎকার করে চলেছে। শুভ জানালার নিচে বসে পড়ল। এই ঘরের বাইরে প্রবল গণ্ডগোল হচ্ছে। শুভ জানে না তার ভাগ্যে কি আছে। হঠাৎ জানলার বাইরে থেকে রিঙ্কুর গলা শোনা গেল। রিঙ্কুদি বলল, শুভ, চলে এসো। রিঙ্কুর সাহায্যেই শুভ বাইরে এলো। বাইরে এসে বলল, তুমি কোথায় গিয়েছিলে? হ্যাঁ, তো চিৎকার করছে কে? রিঙ্কু শুভর হাত থেকে কমণ্ডলুটা নিয়ে বলল, চিন্তামণি তবলিয়া, মানে ওই ঘর পোড়া গরু কালা চাঁদের ঘরে ঢুকেছিল ওকে খুন করবে বলে, কিন্তু বিড়ালের চোখ তো অন্ধকারেও জ্বলে। সেই দুটো কালো বিড়াল চিন্তামণির সর্বাঙ্গ খুবলে আঁচড়ে রক্তারক্তি কাণ্ড করেছে। শুভ আবার জিজ্ঞেস করল, সেই জ্যোতিষী কোথায়? রিঙ্কু হাসতে হাসতে বলল, শুভ ভেবে যাকে তুলতে গিয়েছিল তারাও তো ঘুঙুর পরা কালো বিড়াল। পালাবার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। ওই ঘরে দুজন পুলিশ ছিল, আমি ছিলাম দরজার বাইরে। জ্যোতিষী ঘরে ঢুকে যাওয়ার পর আমি আমার রিমোট কন্ট্রোলে দরজাটা বাইরে থেকে একেবারে বন্ধ করে দিয়ে নিচের পুলিশদের ডাকলাম। এবার দেখবে চলো জ্যোতিষী কেমন হাতকড়া পরে বসে আছেন। সবকটা ঘরে তখন আলো জ্বলছে। শুভদের ঘরে হাতকড়া পরে বসে আছেন জ্যোতিষী আর তবলিয়া। তবলিয়ার দিকে তাকানো যায় না। বিড়াল যে মানুষকে এমনভাবে জখম করতে পারে তা না দেখলে বিশ্বাস করা কঠিন। শুভদের ঘরে আদিনাথ বাবুও আছেন। রিঙ্কু কৃষ্ণপদর দিকে তাকিয়ে বলল, এরা দুজন কলকাতায় এক চিটফান্ডের ব্যবসা ফেঁদে বসেছিলেন, আর এই মুখুজ্জে গিন্নি এদের কথায় বিশ্বাস করে 1 লাখ টাকা ওই চিটফান্ডে রেখেছিলেন। আরও অনেকেই রেখেছিলেন। সকলের টাকা মেরে এরা দুজন প্রথমে বনগাঁ, পরে শিলিগুড়ি, তারপর মোষপোতায় আসেন। এই বাড়িটা যে ভুতুড়ে বাড়ি এসব কথা এরাই রটান, যাতে বেশি ভাড়াটিয়া না থাকে। আদিনাথবাবু বলেন, আমি এখনো বলছি এই বাড়িতে গুটি 3 মিউজিক লাভার নিরীহ ভূত ছিল এবং আছে। পরবর্তীকালে এই এরা দুজন দুষ্ট ভূত এসে জুটেছেন। হ্যাঁ। আদিনাথবাবু জ্যোতিষী আর তবলিয়ার দিকে আঙুল তুলে কথাটা বললেন। এরা গ্রাহকদের টাকা মেরে পালিয়েছে, এইটুকুই আমি জানতাম। পরে কলকাতায় তদন্তে নেমে জানলাম রামপুরহাট এবং বারাসতে দুজন ব্যবসায়ীকে খুন করে মোট 12 লক্ষ টাকা এরা নিয়েছেন। জ্যোতিষীর চেলা সেজে এই চিন্তামণিবাবু রটাতেন বাবাজির অলৌকিক ক্ষমতা। 1 লাখ টাকা বাবাজির কাছে দিলে 10 মিনিটের মধ্যে তিনি 2 লাখ টাকা করে দিতে পারেন। এই লোভে পড়ে 2 ব্যবসায়ী ঠকেন। তারা পুলিশের ভয় দেখালে কমণ্ডলুর ভিতর থেকে রিভলভার বের করে খুন করেন। মৃতদেহ পড়ে থাকে নির্জন ধান ক্ষেতের মধ্যে। দুটো খুনের ক্ষেত্রেই ময়নাতদন্তের রিপোর্টে দেখা গিয়েছে গুলি মৃত ব্যক্তির দেহের ডান দিকে লেগেছে। গুলিটা বাঁ হাতে চালানো হয়েছে বলেই আমার বিশ্বাস। লেফটি অর্থাৎ বাওয়া ছাড়া কেউ বাঁ হাতে গুলি চালায় না। সেই কারণেই শুভকে পাঠিয়েছিলাম কোষ্ঠী করার অছিলায়। উনি কোন হাতে কাজ করেন তা দেখতে। আমার সন্দেহ মিলে গেল। এবার ছিল হাতের লেখার প্রয়োজন।
শুভর হাত দেখে উনি সাদা কাগজে খসখস করে যা লিখে দিয়েছিলেন সেই হাতের লেখা আর মুখুজ্জে গিন্নির সঙ্গে চিটফান্ডের টাকা নেওয়ার সময় যেসব লেখালেখি করেছিলেন তা একই রকম এবং একই ব্যক্তির। বারাসতে মৃত ব্যক্তির গলায় 5টা আঙুলের ছাপ পাওয়া যায়। সেই হাতটা বাঁ হাত এবং সেই আঙুলের ছাপের সঙ্গে জ্যোতিষী মহারাজের আঙুলের ছাপ একেবারে মিলে গিয়েছে। আমার মোষপোতা অপারেশন সাকসেসফুল। পুলিশ অফিসার যিনি ডাক্তার সেজেছিলেন তিনি বললেন, ভেরি ভেরি সাকসেসফুল, কনগ্র্যাচুলেশন রিঙ্কু। কিন্তু এই বাড়ির কোনো একটা ঘরে 2 কলস সোনার অলংকার চাপা দেওয়া আছে, সেটা কি ব্যাপার? আদিনাথ বাবু বললেন, এই রিঙ্কু মেয়েটির পরামর্শেই আমি এটা রটাই। আরে মশাই, তাই যদি থাকবে তাহলে আমরা মানে উত্তরাধিকারীরা তো কবেই দেওয়াল মেঝে খুঁড়ে এসব জিনিস নিয়ে নিতুম। রিঙ্কু বলল, ওই চিন্তামণি বাবু আর জ্যোতিষী যার আসল নাম ভবেশ ঘোষ, ওদের মধ্যে লোভ সঞ্চার করার জন্য এই রটনার দরকার ছিল। চিন্তামণি নিজে কাউকে খুন করেননি, কিন্তু খুনের ব্যাপারে তার প্রত্যক্ষ সহযোগিতা ছিল। চিটফান্ডের টাকা আর ওই 2 ব্যবসায়ীর টাকা সব থাকতো চিন্তামণির কাছেই। টাকা লুকিয়ে রাখার জায়গা ছিল ওই তবলাগুলো। 2-3 জোড়া বাদ দিলে সব তবলার ভিতরেই টাকা লুকোনো আছে। কালাচাঁদ তবলাগুলো আনতে গিয়েছে। ঠিক তখনই কালাচাঁদ একটা বড় ব্যাগের মধ্যে করে অনেক তবলা নিয়ে ঘরে এলো। চিন্তামণির দিকে তাকিয়ে বলল, এবার আপনাকে সত্যি ঘরপোড়া গরু মনে হচ্ছে। আমার ব্ল্যাক ক্যাট যা করেছে না, এবার জেলে গিয়ে যাত্রা করুন। আসলে যাত্রা দলটাও তো ছিল আপনার ভাঁওতা। পুলিশ অফিসার বললেন, সত্যি আজকের অপারেশনে বিড়ালগুলোর ভূমিকা অনবদ্য। কালাচাঁদের ঘরে আর কৃষ্ণপদবাবুর ঘরে ওরা না থাকলে কালাচাঁদ খুন হতো চিন্তামণির হাতে, আর শুভ এবং কৃষ্ণপদবাবুর ভাগ্যে যে কি ছিল কে জানে। এই বিড়ালদের বাহবা দিতেই হয়। রিঙ্কু চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পুলিশ অফিসারকে স্যালুট দিয়ে বলল, ওই জন্যই তো আমার সংস্থার নাম ক্যাটস আই।